আচ্ছা, শেয়ার করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আমরা নতুন একটা যাত্রা শুরু করতেছি আসপেক্ট পরিবারের পক্ষ থেকে। আমরা বিশ্বাস করি তোমরা যারা আসো অ্যাডমিশন এক্সপিরিয়েন্ট, তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই যাত্রায় থাকো, তোমাদের স্বপ্ন পূরণে তোমরা অনেকটা উপকারী হবে ইনশাআল্লাহ। তো আমরা একটু, যেহেতু আজকে আমাদের শুরু ক্লাস, তোমরা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা এবং তোমরা একটু আমাকে জানাবা যে আসলে তোমরা আমাকে শুনতে পারতেছো কিনা, বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক মতো আসতেছে কিনা, তোমরা একটু জানাও আমাকে। তোমরা সাথে সাথে আরেকটা কাজ একটু কইরো, যেহেতু আমাদের এই ঢাবিকা টার্গেট ফ্রি কোর্স এইটা সবার জন্য সম্পূর্ণ ফ্রিতে থাকতেছে, তোমরা একটু তোমাদের সেই সব ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা তোমার সাথে অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে একটু মেনশন করে দাও, তারা যেন আমাদের এই ফ্রি কার্যক্রমটার সাথে যুক্ত হতে পারে। আমরা এই ঢাবিকা টার্গেট ফ্রি কোর্সে ফ্রিতে সকল সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। তো তোমরা যারা আসছো একটু তোমার সেই সব ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছে, এবং একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও যেন যে কোনো সময় তোমরা এই ক্লাসগুলো করতে পারো। এখানে কিন্তু আমরা প্রতিটা চ্যাপ্টারের কমপ্লিট প্রিপারেশন নেওয়াবো তোমাকে। আমরা পর্যাপ্ত বেসিক ক্লিয়ার করব, আমরা প্রশ্ন সলভ করব, রিটেন নিয়ে কাজ করব, সব কিছু নিয়েই কিন্তু আমরা এই প্রোগ্রামটাতে কাজ করব। তো আশা করব তোমরা অবশ্যই ভালো কিছুই পাবা ইনশাল্লাহ। তোমরা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা, আমি একটু শেয়ার করে দেই। একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও প্লিজ সবাই। আচ্ছা, তোমরা একটু জানাও তো কারা কারা আমার সাথে আসছো, কারা কারা আসো একটু জানাবা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আরিফ, হ্যাঁ আরাফাত বাবু আরিফ, সে কয়েকজনকে মেনশন করছে। তোমরা একটু সবাইকে মেনশন করে দিবা, সবাইকে একটু মেনশন করে দিবা। আমরা আমাদের এই যাত্রাটা কিন্তু একটা পূর্ণাঙ্গ যাত্রা হবে। হ্যাঁ, আমরা ফ্রিতেই তোমার ঢাবি স্বপ্ন পূরণের জন্য পূর্ণাঙ্গ একটা সার্ভিস দিব। সেই সার্ভিসে তোমরা রুটিন বা যাবতীয় কিছু কমেন্ট সেকশনে এবং আমাদের অ্যাসপেক্ট সিরিজের পেজে পেয়ে যাবা। ঠিক আছে? তো আমি বিশ্বাস করি এই প্রোগ্রামটা তোমাদের স্বপ্ন পূরণে সারথি হবে, তোমাদেরকে অনেক আগায় রাখবে। ঠিক আছে? তো তোমরা একটু যারা যারা আসো তারা আমাকে একটু জানাও যে আসলে কারা কারা কোথা থেকে আসো এবং তোমাদের প্রস্তুতির কি অবস্থা। হ্যাঁ, আসলে তোমরা দেখো যারা আসলে অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছ, হয়তো বিভিন্নভাবে কোচিংয়ে অনেক দূরেই চলে গেছো বা পড়ছো, তাও কিছু কি গ্যাপ আছে। তো তোমরা তোমাদের প্রবলেমগুলোও জানাবা, আমরা ক্লাসে ট্রাই করব সেই প্রবলেমগুলো, এবং আমরা আমাদের সিকোয়েন্স অনুযায়ী পুরো কমপ্লিট একটা প্রিপারেশন যেন তোমরা পেয়ে যাও, সেই আলোকেই কিন্তু আমরা কাজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেই আলোকে আমরা কাজ করব যেন কি তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায়। ঠিক আছে? তো তোমরা একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করতেই থাকো এবং একটু নিজেদের টাইমলাইনে শেয়ার কইরো, যেন কি আমরা সবাইকে নিয়ে খুব সুন্দর একটা প্রোগ্রাম রান করতে পারি। হ্যাঁ, ওকে ওকে, তাহলে আমরা, হ্যাঁ আমি অনেকেই দেখতে পাচ্ছি। আচ্ছা, হানিফ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, রিফাত ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেকেই আমাদেরকে মেনশন করছে। ওকে, দেখো এই যে আমাদের এই ক্লাসগুলা কিন্তু বিশেষ একটা প্রাইভেট গ্রুপেও পাবা তোমরা। সেই প্রাইভেট গ্রুপেই কিন্তু আমরা তোমাদের কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, সবাই একটু প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবা। এবং দেখো আসপেক্ট সিরিজের পেজ থেকে তোমাদেরকে একটা কমেন্ট করছে যেখানে তোমরা রুটিন পেয়ে যাবা, যে আমরা কোন দিন কোন ক্লাস হবে, পূর্ণাঙ্গ রুটিনটাও কিন্তু তোমরা সেখানে কি পেয়ে যাবা। হ্যাঁ, ওকে, তার মানে তোমরা সত্যি বলতে কি তোমরা আমাদের এই ঢাবিকা টার্গেট ফ্রি কোর্সে
সকল সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হ্যাঁ, ইংলিশ, বাংলা, অনেকে আছে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে হচ্ছে কাজ করে। তো সবাই সকল সাবজেক্টের কিন্তু আমরা কি একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম নিব। হ্যাঁ, এটা আসপেক্ট সিরিজের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে থাকবে তোমাদের। তো এখানে অনেক স্টুডেন্ট আছে আমাদের যে হচ্ছে যারা হয়তো প্রিপারেশনটা ওইভাবে গুছাইতে পারে নাই, বা অফলাইনে ক্লাস করার পর অনেক বিষয় বুঝে নাই বা গ্যাপ আছে। তো আমরা বিশ্বাস করি তোমরা যদি এই প্রোগ্রামটার সঙ্গে যুক্ত হও তাহলে তোমরা কমপ্লিট একটা প্রিপারেশন তোমার এখনো যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আরো বেশ কিছুদিন আছে, তো এর আগেই কিন্তু আমরা প্রোগ্রামটা শেষ করে ফেলবো। তার মানে তোমার কি, তোমরা যদি আমাদের এই প্রোগ্রামের সাথেও কন্টিনিউ করো তাহলে দেখবা যে তোমার দিন শেষে কি প্রোগ্রামের মাধ্যমেই তোমার কি পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে গেছে। কারণ কি আমাদের এখানে পর্যাপ্ত ক্লাস থাকবে, পরীক্ষা থাকবে, এবং কি থাকবে বলতো, আমরা এই যে তোমরা যদি আমাদের রুটিনটা দেখো, আমরা কিন্তু এই যে দেখো আমরা কিন্তু বই থেকে, যেমন আমরা হচ্ছে অ্যাসপেক্ট ফিজিক্স, আমি আজকে যতটুকু পড়াবো অ্যাসপেক্ট ফিজিক্স বই থেকে তোমার সেই ততটুকু অংশের কি পড়া দিব। তার মানে আমি ক্লাসে তোমাকে পড়াইলাম, তোমাকে আমি বই থেকে পড়তে দিলাম, তুমি বই থেকে শেষ করলা, তার মানে কি তুমি ক্লাস করলা, বই থেকে ওই পার্টটা পড়ে ফেললা, মোটামুটি তোমার প্রিপারেশন কমপ্লিট। এরপরও তোমার যে প্রবলেমগুলো হবে তোমরা যদি আমাদেরকে জানাও, বা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ আছে যে জায়গায় তোমরা আমাদেরকে তোমাদের প্রবলেমগুলো জানাবা, আমাদের মেন্টররা সেই প্রবলেমগুলো নিয়েও কাজ করবে, এবং পরীক্ষার মাধ্যমে কি তোমার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। এই কারণে যেহেতু ভাই একটা কমপ্লিট প্রিপারেশন, যেমন ক্লাস পাচ্ছ, বই থেকে কি পড়বা সেটা বলে দিব, তার মানে কি সম্পূর্ণ কিছুই তোমরা কি এই প্রোগ্রামে পেয়ে যাবা। এই কারণে আমি বলবো যে তোমরা সবাই একটু আগ্রহ সহকারে আমাদের প্রোগ্রামটার সাথে যুক্ত হয়ে যাও। এতটুকু ভরসা রাখো যে এই প্রোগ্রামটার যদি তুমি শেষ পর্যন্ত থাকো এবং নিজে যদি পড়ো, আমাদের সাথে তাল মিলিয়ে দেখবা যে হ্যাঁ তোমার প্রস্তুতি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা দেখি কে কে আছে। রিফাত আছে, রকি, আদাব, হিমেল, ওয়ালাইকুম আসসালাম, প্রান্ত। হ্যাঁ, ওকে, তো মোটামুটি অনেকেই আমরা পেয়ে গেছি। হ্যাঁ, অনেকেই আমরা পেয়ে গেছি। তো তাহলে বুঝতে পারতেছো যে আমরা রুটিন অনুযায়ী সকল সাবজেক্ট পূর্ণাঙ্গ প্রস্তুতি পড়াবো, আমরা ক্লাস করাবো, বই থেকে পড়া দিব, সেই বইয়ের পড়াটা তোমাকে শেষ করতে হবে, তারপরে তুমি এক্সাম দিবা। এবং পড়তে গিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে তোমরা জাস্ট প্রবলেমটা ছবি তুলে পাঠিয়ে দিবা, আমরা মেন্টররা সরাসরি সেই প্রবলেমগুলোর সলভ দিয়ে দিব ইনশাল্লাহ। তার মানে বুঝতেই পারতেছে যে ভাইয়া তোমার একটা অ্যাডমিশন প্রস্তুতির জন্য যা দরকার, ক্লাস, এক্সাম, পড়া দেওয়া, পড়া নেওয়া, সবকিছুই তুমি কিন্তু পাচ্ছ আমাদের অ্যাসপেক্টের এই ফ্রি প্রোগ্রামটাতে। ঠিক আছে, এই কারণে আমাদের কোর্সটার নাম হচ্ছে ঢাবিকো টার্গেট ফ্রি কোর্স। দেখো এরকম একটা প্রোগ্রাম আমরা তোমাদেরকে ফ্রিতেই দিচ্ছি, জাস্ট তোমাদের স্বপ্ন যেন পূরণ হয়। ঠিক আছে, তো আমরা দেরি করব না, তোমরা একটু জাস্ট ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও ভাইয়া না। আচ্ছা, আজকের ডিরেক্ট আমরা একবারেই কোর্সের ওরিয়েন্টেশন না করে ডিরেক্ট আমরা ক্লাসে ঢুকে যাচ্ছি। আমরা আজকে পদার্থবিজ্ঞানের যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার। তোমরা একাডেমিকে, অফলাইনে বা বিভিন্নভাবেই কি ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো, তারপরেও দেখা যাচ্ছে যে ভেক্টর চ্যাপ্টারটাতে বেশ কিছু জায়গায় ল্যাকিংস থাকতেছে। আমরা সেই ল্যাকিংসগুলো নিয়ে কাজ করব, যে ঢাবি প্রস্তুতির জন্য ভেক্টরে কোন কোন জায়গাগুলো তোমার খুব কনসাস থাকতে হবে, কোন কোন জায়গাগুলোতে তোমাকে হিট করতে হবে, কোন কোন জায়গা সম্পর্কে তোমার খুব ভালো কনফিডেন্ট থাকতে হবে। আমরা সেই জায়গাগুলো নিয়ে কাজ করব, এবং টোটাল পুরো চ্যাপ্টারটা কিভাবে গুছাই নিবা তুমি সেই বিষয়েও কি আমরা গাইডলাইন দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাস ডিউরেশন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ চ্যাপ্টার শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, 1 থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, আরিফ আমাদের সেকেন্ড টাইমারদের জন্য আমাদের নেটওয়ার্ক থেকে একটা প্রোগ্রাম চলতেছে, যারা সেকেন্ড টাইমার আছে তারা ওই প্রোগ্রামে যুক্ত হইতে পারো। হ্যাঁ, তোমরা সেকেন্ড টাইমার যারা আছে তারাও এই কোর্সে ক্লাস করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, দেখো হানিফ, ক্লাস ডিউরেশন আমাদের 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মতো হবে। আসলে 1.5 ঘন্টার কমে তো আসলে একটা চ্যাপ্টার শেষ করানোর সুযোগ থাকে না, বা একটা চ্যাপ্টার আসলে শেষ হয় না। ঠিক আছে, তো আমরা শুরু করে দিই আমাদের ভেক্টর চ্যাপ্টার পড়াশোনা নিয়ে। দেখো ভেক্টর চ্যাপ্টারটা আমরা যখন পড়তে যাই আমাদের অনেকগুলো টপিকস নিয়ে কাজ করা লাগে। ভেক্টর চ্যাপ্টারটা যখন আমরা পড়তে যাই আমাদের অনেকগুলো টপিকস নিয়ে পড়তে হয়। আমরা হচ্ছে দেখো এখানে আমি প্রতিটা টপিক রিলেটেড কাজ করব। আমি শুরুতে যে টপিকসটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে একক ভেক্টর নিয়ে কাজ করব। আচ্ছা, একক ভেক্টর জিনিসটা কি, দেখো তার প্রাইমারি লেভেলে যদি দেখি আমরা একক ভেক্টর হচ্ছে যার মান কি বলতো, যার মান 1 একক, তাই না? এটাকে আমরা প্রাইমারি ভাবে বলি কি একক ভেক্টর। আচ্ছা, এবং এই ভেক্টরটা কি বলতো, এটা হচ্ছে দিক নির্দেশক। কি বলতো, এটা হচ্ছে দিক নির্দেশক। একক ভেক্টরটা হচ্ছে কিভাবে বলতো, দিক নির্দেশক। কিভাবে দেখো তো,
আমরা যদি বলি যে একটা ভেক্টর, দেখো আমরা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা বলি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তাই না? এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর কাজ করে কি আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কি কে। এটা হচ্ছে আমাদের একটা একক ভেক্টরের একটা বেসিক জিনিস। তো একক ভেক্টর নিয়ে আমরা অ্যাডমিশনে কিভাবে চিন্তা করব? তো শুরুতেই একক ভেক্টর নিয়ে আমরা যে কোনো একটা ভেক্টর নিয়ে যদি কাজ করি, দেখো হ্যাঁ, সাপোজ আমার একটা ভেক্টর হচ্ছে এ একটা ভেক্টর, তাই না? যদি এ একটা ভেক্টর হয়, এই ভেক্টরটাকে আমি বলতে পারি কি বলতো, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, তাই না? এটা একটা ভেক্টর। আমি আরেকটা ভেক্টর নিলাম বি একটা ভেক্টর, এটাকে আমি বলতেছি যে ভাইয়া বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, এটা হচ্ছে আমার একটা ভেক্টর। এখন এই জায়গা থেকে আমরা সবাই জানি যে এই ভেক্টরটার মান কিভাবে বের করতে হয় বলতো। এই ভেক্টরটা যদি আমি মান বের করি মডুলাস অফ এ, তাহলে সেটা কি হবে বলতো, রুট ওভার এ এক্স এর উপর স্কোয়ার প্লাস কি বলতো ভাইয়া এ ওয়াই এর উপর স্কোয়ার প্লাস কি এ জেড এর উপর স্কোয়ার, তাই না? এটা হচ্ছে এই ভেক্টরটার মান। তাহলে বি ভেক্টরটার মান কত হবে ভাইয়া বলতো? অনুরূপভাবে আমরা বলতে পারি যে বি ভেক্টরটার মান হচ্ছে এরকম, যে রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার, তাই না? বি জেড স্কোয়ার। এইটা হচ্ছে দুইটা ভেক্টর এবং ভেক্টরের মান। তো একক ভেক্টর যখন আমরা পড়তে যাব, একক ভেক্টর নিয়ে যখন আমরা কাজ করব, দেখো আমরা যখন একক ভেক্টর নিয়ে কাজ করব তখন আমরা নর্মালি তিন ধরনের একক ভেক্টর নিয়ে কাজ করব। কি কি? একটা হচ্ছে নর্মালি সমান্তরাল একক ভেক্টর, কি বলতো, সমান্তরাল একক ভেক্টর। আমরা শুরুতে সমান্তরাল একক ভেক্টর নিয়ে কাজ করব। আমরা হচ্ছে লব্ধি একক ভেক্টর নিয়ে কাজ করব, লব্ধি একক ভেক্টর নিয়ে কাজ করব, এবং আমরা হচ্ছে লম্ব একক ভেক্টর, হ্যাঁ, লম্ব একক ভেক্টর। তার মানে আমরা যদি একক ভেক্টর সম্পর্কে কমপ্লিট প্রস্তুতি নিতে চাই, আমাদের তিনটা ভেক্টর, একটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর, একটা হচ্ছে লব্ধি একক ভেক্টর, একটা কি লম্ব একক ভেক্টর। তো টোটাল এই তিনটা ভেক্টর সম্পর্কে আমাদের কমপ্লিট আইডিয়া থাকতে হবে। তো আমরা প্রতিটা টাইপের একক ভেক্টর নিয়ে আমরা কাজ করব। দেখো আমরা শুরুতে নর্মালি সমান্তরাল একক ভেক্টর যদি পড়ি, দেখো তো আমরা যদি শুরুতে বলি যে হচ্ছে সমান্তরাল একক ভেক্টর, হ্যাঁ, সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর। দেখো ভাইয়া সমান্তরাল একক ভেক্টরটা হচ্ছে এরকম, যদি তোমার এ একটা ভেক্টর দেওয়া থাকে, এই এ ভেক্টরের মান তুমি জানো, তাই না? এই এ ভেক্টরের মান তুমি জানো, তাহলে এর একক ভেক্টরটা কি হচ্ছে বলতো, এটাকে বলতেছি কি আমরা এ প্লাস মাইনাস ভেক্টর এ ডিভাইডেড বাই কি ভেক্টর এ এর মান, ভেক্টর এ ডিভাইডেড বাই কি ভেক্টর এ এর মান। এটা হচ্ছে আমাদের নর্মালি সমান্তরাল একক ভেক্টর। এটা আশা করি তোমাদের এইটা সম্পর্কে খুব বেশি ঝামেলা নাই, এটা তোমরা সবাই পারো বা পারা জিনিস। এখন আমরা যেটা নিয়ে কাজ করব, এরপরে আমাদের প্রায় যে ঝামেলাটা পোহাইতে হয় সেটা হচ্ছে লব্ধি একক ভেক্টর। কি বলতো, লব্ধি একক ভেক্টর, একক ভেক্টর। আচ্ছা, লব্ধি একক ভেক্টরটা হচ্ছে এরকম যে দেখো আমরা শুরুতে এ একটা ভেক্টর বলছিলাম, এ ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সেটাও বলছিলাম, তাই না? এবং আমরা আরেকটা বলছিলাম বি একটা ভেক্টর বলছিলাম, বি ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সেটাও বের করছিলাম। এখন এই দুইটা ভেক্টরের বলতো লব্ধি কত, এই দুইটা ভেক্টরের লব্ধি, লব্ধিটা যদি কি আর হয়, লব্ধিটা যদি আর হয় তাহলে কি হবে বলতো, ভেক্টর এ প্লাস কি বলতো ভেক্টর বি। দুইটা ভেক্টর যোগ কিভাবে করতে হয় সেটা আমরা জানি, তাই না? এখন ওই লব্ধি ভেক্টরের মানটা, এর মানটা কত হবে বলতো, এর মানটা সাপোজ আর মডুলাস, আর মডুলাস কি আমরা রুট ওভার ভেক্টর এ প্লাস কি ভেক্টর বি পাবো, তাই না? এটা রুট ওভার স্কোয়ার করে এ প্লাস বি করে যে ভেক্টরটা আসে তার রুট ওভার স্কোয়ার করলে কি আমরা আর এর মানটা পাবো। তাহলে এবার যদি আমি বলি যে লব্ধি একক ভেক্টরটা কি হবে বলতো, একক ভেক্টরটা হবে যদি আমি স্মল আর বলি, সেটা কি বলতো ভাইয়া ভেক্টর আর ডিভাইডেড বাই কি ভেক্টর আর মডুলাস, তাই তো? আচ্ছা, এটাকেই তো আমরা এভাবে বলি, তাই না, যে ভাইয়া এ প্লাস বি দুইটা ভেক্টর যার আমি যোগ করছি এবং কি এ প্লাস বি ভেক্টর দুইটা কি যোগফলের মান, তাই না? এটা হচ্ছে কি আমার লব্ধি একক ভেক্টর। তো সমান্তরাল একক ভেক্টর, লব্ধি একক ভেক্টর নিয়ে খুব বেশি চাপ নাই। আমাদের যে জায়গাটাতে কনফিউশন সেইটা হচ্ছে আমাদের লম্ব একক ভেক্টর। আমাদের প্রায় এই জায়গা থেকে প্রশ্ন আসে, লম্ব একক ভেক্টর কি বলতো, লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর এইটা নিয়ে আমাদের প্রশ্ন আসবে এবং এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা,
লম্ব একক ভেক্টরটা কি বলতো, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, আমি তোমাদেরকে যদি বলি যে ভাইয়া বলতো এ ক্রস বি, এইটা কি বলতো? এ ক্রস বি মনে রাখবো কি বলতো, ইটা ইন্টু এ বি সাইন থিটা, কি বলতো? ইটা ইন্টু এ বি সাইন থিটা। আচ্ছা, এই ইটা এর পরিচয় কেউ বলতে পারবা বলতো? হ্যাঁ, হিমেল খুব সুন্দর করে অ্যান্সার করছে। আচ্ছা, এই ইটা এর পরিচয় কেউ বলতে পারো বলতো? এই ইটাটা, এই ইটা হচ্ছে এ ও বি এর উপর লম্ব। হ্যাঁ, এর উপর লম্ব। তার মানে ইটাটা এরকম দেখো। যদি আমি তোমাকে বলি যে ভাইয়া, যদি আমি তোমাদেরকে এভাবে বলি যে দেখো এটা হচ্ছে একটা এ ভেক্টর, এটা হচ্ছে একটা বি ভেক্টর, এটা হচ্ছে একটা বি ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টর আমার আছে, এটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর। এইটা যদি আমি ক্রস গুণন করি তাহলে আমার এই যে ডান হাতে দেখো তো বৃদ্ধাঙ্গুলিটা এই বাইরের দিক নির্দেশ করতেছে না? তো এইটা তখন আমার কি ইটা এর দিক নির্দেশ করবে, এইটা হচ্ছে আমার ইটা এর দিক নির্দেশ করবে। বুঝতে পারছো? এই ইটাটা আমি কিভাবে পাবো? এটা পাবো কি এ ক্রস বি এর দিক। বুঝতে পারছো? অর্থাৎ এ ক্রস বি যে তলটা নির্দেশ করে, ইটাটা কি তার উপর লম্ব নির্দেশ করে। এবার যদি আমি বলি যে দেখো তো, আরেকভাবে যদি বলি যে এইটা হচ্ছে আমার বি ক্রস এ, বি ক্রস এ, তাহলে আমি যদি বি থেকে এ এর দিকে আসি, আমার বৃদ্ধাঙ্গুলিটা কি তল বরাবর ভিতরের দিক নির্দেশ করতেছে না? তখন এই ইটাটাকে বলবো আমি কি এই দিকে। হ্যাঁ, ইটাটাকে বলবো এই দিকে। তো এই ইটাটা হচ্ছে এ ও বি দুইটা ভেক্টরের উপর লম্ব, বা দুইটা ভেক্টর যে তলে আছে সেই তলের উপর লম্ব, তাই না? তাহলে আমার এখন কি বলছে বলতো, লম্ব একক ভেক্টর বা তলের উপর লম্ব ভেক্টর, সেটা মনে রাখবো, সেটা হচ্ছে কি ইটা। হ্যাঁ, ইটা। তো এই ইটাটা কি পাই বলতো? ইটাটা পাই কি বলতো, এই ইটা যদি বের করি তাহলে এ ক্রস বি ডিভাইডেড বাই কি বলতো, এই এ বি সাইন থিটা, এটাকে কি আমি বলতে পারি এ ক্রস বি এর কি বলতো মডুলাস, তাই না? মডুলাস। এইটা হচ্ছে কি আমার ইটা। এখানে অবশ্যই মনে রাখবা যে ভাইয়া এখানে অবশ্যই কি করব, আমি একটা প্লাস মাইনাস দিয়ে দিব, প্লাস মাইনাস দিয়ে দিব। কারণ কি, ওই যে ইটা এর দিকটা কি তোমার তল বরাবর উপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে। তার মানে কি লব্ধি লম্ব একক ভেক্টরটা হচ্ছে এই ইটাটাই কি আমার বলতো, এই ইটাটাই হচ্ছে কি আমার লম্ব একক ভেক্টর। বুঝতে পারছো? তার মানে আমাদের একক ভেক্টর নিয়ে যে কাজগুলো করতে হয়, যে সমান্তরাল একক ভেক্টর, লব্ধি একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, এই তিন টাইপের একক ভেক্টর সম্পর্কে যদি তুমি জানো, একক ভেক্টর রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে কি তুমি সলভ করতে পারবা। ওকে, আমরা একটু প্রশ্নের দিকে যদি যাই, দেখো তো আমরা ঢাকা ইউনিভার্সিটি প্রথম যে প্রশ্নটা সিলেক্ট করেছি, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 22-23 সেশনের, মানে 22-23 সেশনের একটা প্রশ্ন, যেখানে কি প্রশ্ন করছিল বলতো, বলা আছে পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর, দুইটা ভেক্টর দিয়ে বলছে ভেক্টর দ্বয়ের উভয়ের উপর লম্ব দিকে কি বলছে, লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় কর। দেখো লম্ব দিকে বলছে, তাই না? তার মানে কি বলতো ভাইয়া, লম্ব একক ভেক্টর বের করতে বলছে। হ্যাঁ, তো আমাদের এই লম্ব একক ভেক্টরটাই লাগবে এখানে, তাই না? বলো তাহলে আমরা কিভাবে বের করব? দেখো তাহলে আমাদের তাহলে হচ্ছে লম্ব একক ভেক্টরটা এরকম হচ্ছে। দেখো ইটা যদি আমি বলি সেটা কি হবে বলতো, যে পি ক্রস কিউ ডিভাইডেড বাই কি বলতো পি ক্রস কিউ কি মডুলাস, তাই না? পি ক্রস কিউ মডুলাস। তাহলে বলো তো আমরা পি ক্রস কিউটা কিভাবে বের করি? পি ক্রস কিউটা কি করি বলতো, নির্ণায়কের সাহায্যে বের করি না? বলো, নির্ণায়কের সাহায্যে বের করি না, যে কি বলতো আই জে কে। হ্যাঁ, আই জে কে। তাহলে বলো আই এর ভ্যালু কত বলতো, আমরা যদি বলি আই এর ভ্যালুটা, আচ্ছা আই এর ভ্যালুটা আমার কত আসতেছে বলতো 2, পি এর সহগ 2, এখানে কত -1, এখানে কত আসতেছে বলতো ভাইয়া 6, 3, -3, তাই না? এটা হচ্ছে আমার কি পি ক্রস কিউ। তো এটা নিয়ে যদি কাজ করি বলতো, তাহলে আই ইন্টু কত আসে বলতো, এটা আর এইটা বাদ দিব, তাহলে কি এই দুইটা গুণন মাইনাস কি এই দুইটা গুণন, তার মানে কত বলতো 3 দুগুণা 6, তাহলে -6 মাইনাস মাইনাস, তাহলে মাইনাস, তাহলে 3 × -1 কত -3 মাইনাস, তার মানে কি +3, ঠিক আছে? +3 মাইনাস জে নিয়ে যদি আমি কাজ করি, যখন জে নিয়ে কাজ করব এইটা আর এইটা বাদ, তাহলে কত 3 দুগুণা 6 -6 এখানে কত মাইনাস মাইনাসে +6, তাই না? +6 প্লাস কে নিয়ে যখন আমি কাজ করব, যখন কে নিয়ে কাজ করব এইটা আর এইটা বাদ, তখন কি থাকতেছে এইটা আর এইটা বাদ, 3 দুগুণা কত 3 দুগুণা 6 মাইনাস 6 দুগুণা কত 12, তাই না? এইটা। তো ভাইয়া বলো তো আমার কি আসতেছে বলো তো, এখানে যদি আমরা কাজ করি যে -3i, এখানে কত আসতেছে 0, আর এখানে কত আসতেছে বলো তো -6k,
6k, ঠিক আছে। তাহলে এর মানটা কত আসবে বলো তো? এর মানটা যদি আমরা একবারে বলি যে রুট ওভার কত 9 প্লাস কত 36, তাই না, রুট ওভার 45, রুট ওভার 45। এটা আমরা কি একবার দেখো, আমি তোমরা এই জিনিসগুলা মুখে মুখে অনেকটা করার ট্রাই করবা, মুখে মুখে একটু রাফে অল্প জায়গার মধ্যে কি তোমাকে করতে হবে, বুঝতে পারছো? তাহলে তুমি কি করছো, পি ক্রস কিউ এবং পি ক্রস কিউ এর মানটা বের করে ফেলছো। তো এখন জাস্ট বসাই দাও, দেখো জাস্ট যদি বসাই দাও তুমি যে ভাই পি ক্রস কিউটা কত আসতেছে তোমার -3i -6k ডিভাইডেড বাই কত রুট ওভার 45। এবার তুমি যদি অপশনের দিকে তাকাও যে শুরুতেই এইটা বাদ আর এইটা বাদ, তাহলে তোমার হইতে পারে কি এইটা অ্যান্সার হইতে পারে, এইটা অ্যান্সার হইতে পারে। এখন তোমার তোমার প্রশ্নের সাথে মানে তোমার যে অ্যান্সার, এই অ্যান্সারের সাথে কিন্তু টোটালি মিলতেছে না। তাহলে কি করবা তুমি, দেখো তো এই জায়গায় কি করা যায় বলো তো, সামনে তুমি -3 দেখতেছো, তাহলে -3 যদি তুমি কমন নাও বলো তো, এখান থেকে যদি আমি -3টা কমন নেই কত আসতেছে বলো তো, তাহলে i এখানে প্লাস আসতেছে না, +2k না, +2k। তো ভাইয়া বলো তো প্লাস দিয়ে কোনটা আছে, শুধুমাত্র এইটা আছে, তার মানে কি আমার এইটাই অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে অ্যান্সারটা কি আমার সি, হ্যাঁ অ্যান্সারটা আমার সি। তো এইটা মাথায় রাখবা যে এই টাইপের প্রশ্নে যদি বলে লম্ব একক ভেক্টর তাহলে এভাবে করবা, যদি বলে লম্ব ভেক্টর কোনটি, আচ্ছা এখানে আমরা যদি বলি যে যদি বলি লম্ব ভেক্টরটি কোনটি, লম্ব ভেক্টরটি, যদি বলি লম্ব ভেক্টরটি কোনটি হবে বলো, তোমরা একটু বলতে পারবা কেউ যে লম্ব ভেক্টর, যদি বলে লম্ব ভেক্টরটা কোনটা তাহলে কি হবে, এই ভেক্টরটাই কিন্তু এ ও বি এর উপর লম্ব ভেক্টর, সেটা কথা বলো তো -3i -6k। এটা একটু মাথায় রাখবা, বুঝতে পারছো? যদি বলে শুধু লম্ব ভেক্টর কোনটা, যদি বলে শুধু লম্ব ভেক্টর কোনটা তাহলে কিন্তু এটা হবে তোমার, বুঝতে পারছো? যদি বলে শুধু লম্ব ভেক্টর কোনটা, দুইটা ভেক্টর দিয়ে যে তাদের লম্ব ভেক্টর কোনটা, তখন তুমি কি করবা বলো তো, জাস্ট ক্রস গুণন করে যে মানটা পাবা এইটা হচ্ছে কি তাদের উপর লম্ব, হ্যাঁ এটা হচ্ছে তাদের উপর কি লম্ব, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, তাহলে কি তুমি লম্ব একক ভেক্টর নিয়ে যে কোনো প্রশ্ন কি সলভ করতে পারবা, হ্যাঁ ওকে ওকে। এরপর আসো, এই সবাই বুঝছো বলো তো, সবাই কি বুঝতে পারছো? তাহলে ভাইয়া মনে রাখবা যে তোমার এখান থেকে কি লম্ব একক ভেক্টরও চাইতে পারে, অথবা কি লম্ব ভেক্টর কোনটা এটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? যেভাবেই বলুক তুমি একটু তোমার জায়গায় কি ফিক্স থাকবা যে লম্ব ভেক্টর হচ্ছে ক্রস গুণনের ফলে যে ভেক্টরটা পাই এই ভেক্টরটা হচ্ছে লম্ব ভেক্টর, এবং ওই ভেক্টরটাকে যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে কি পাই, লম্ব একক ভেক্টর। ক্লিয়ার? এভাবে চিন্তা করলে প্রশ্নের অ্যান্সার করতে পারবা তুমি। ওকে, আমরা আসি এরপরে আরেকটা প্রশ্ন। এই প্রশ্নটা একটু দেখো তো সবাই, এই প্রশ্নটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় ঢাকা ইউনিভার্সিটির জন্য। প্রশ্নটা সবাই একটু দেখো তো কি বলা আছে। বলা আছে যে এমন একটি ভেক্টর নির্ণয় করো, এমন একটা ভেক্টর নির্ণয় করতে বলছে যার মান, প্রথম ক্লু হচ্ছে যার মান এত ভেক্টরের মানের সমান এবং দিক এত ভেক্টর যেদিকে তার বিপরীত দিকে। তাহলে বিষয়টা আমরা কিভাবে চিন্তা করব বলো তো? হ্যাঁ বুঝতে পারছো, হ্যাঁ সুমু বুঝছে এবং রকি বুঝছে, আচ্ছা মোটামুটি সবাই বুঝতে পারছে। প্রশ্নটা সবাই একটু দেখো যে ভাইয়া আমাকে বলছে যে তুমি এমন একটা ভেক্টর নির্ণয় করো যে ভেক্টরটার মান প্রশ্নোক্ত ভেক্টরের মানের সমান কিন্তু দিক, তাহলে দিকটা হচ্ছে এত ভেক্টরের বিপরীত দিকে। এইটা তোমাদের রিটেনে আসতে পারে, মনে রাখবা এই প্রশ্নটা তোমাদের রিটেনে আসতে পারে, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের রিটেনের একটা প্রশ্ন, ডিইউতে রিটেনের একটা প্রশ্ন। আচ্ছা তাহলে দেখো রিটেন প্রশ্ন আসলেই তোমার একটা প্রশ্ন দেওয়া থাকবে, একটু স্পেস দেওয়া থাকবে, তোমার প্রথম কাজ হচ্ছে পেজটাকে 3 ভাগে ভাগ করে ফেলা। দেখো তোমাদেরকে রিটেন নিয়ে একটু কাজ করাই। সাপোজ দেখো তোমাদের এখানে একটা প্রশ্ন, এইখানে স্পেস থাকবে, তুমি একটু মনে মনে এইখানে 3 ভাগ করে নিবা। এটাকে কি করবা, 3 ভাগ করে নিবা। 3 ভাগ করার ফলে কি হবে দেখো তো, দেখো এইটা সাপোজ এটা একটা প্রশ্ন, এটা হচ্ছে আমার খাতা, আমি কি করব শুরুতে 1 2 3 ভাগ করে ফেলছি, মানে এটা হচ্ছে আমার অ্যান্সার শিট, এটা হচ্ছে আমার অ্যান্সার শিট, হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যান্সার শিট, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আমার অ্যান্সার শিট। তাহলে আমি শুরুতে কি করব, 3 ভাগ করে ফেলবো। প্রথম ভাগে আমি কি করতেছি বলতো, তাহলে এত ভেক্টরের মানটা কি বলতো, তাহলে আমার ভেক্টরটা কত বলতো, এ ভেক্টর। তাহলে এ ভেক্টরটা ছিল, তুমি এটা লিখবা না, তুমি ডিরেক্ট লিখবা কি বলতো, তুমি লিখবা ডিরেক্ট এ ভেক্টরের মান। তাহলে মানটা কত বলতো, দেখো তুমি একবারই মানটা নিয়ে কাজ করবা। মানটা কত বলতো, √4 + 9 + কত 1, একবারই তুমি মানটা বের করে ফেলবা। কত আসে বলতো 10, তার মানে কি মানটা √14, মানটা √14। আচ্ছা তাহলে তুমি মান পাইলা। এরপর বলছে দিক এত ভেক্টরের বিপরীত দিকে, তাহলে বি, আচ্ছা দিক নির্দেশ করে কি বলতো, একটা একক ভেক্টর না, তাহলে বি এর বিপরীত দিক কি বলতো, বি এর বিপরীত দিক, দেখো
বি এর বিপরীত দিক, বি এর বিপরীত দিকটা কি রকম হবে বলো তো? তাহলে দিক মানে কি একটা একক ভেক্টর, বিপরীত দিক মানে কত বলো? মাইনাস। তাহলে মাইনাস বি ভেক্টর ডিভাইডেড বাই কি বলতো ভাইয়া? বি ভেক্টরের মান। বুঝতে পারছো? তাহলে কি বলছে বলতো? তোমার নির্ণয় এমন একটা ভেক্টর লাগবে যার মান এত এর মানের সমান, তাহলে মান এইটা, তাহলে দিক হবে এইটা। তাহলে কার অতএব নির্ণয় ভেক্টর কি বলতো? নির্ণয় ভেক্টর। তাহলে নির্ণয় ভেক্টর কি বলতো? যদি সাপোজ হচ্ছে নির্ণয় ভেক্টরটা যদি এক্স হয়, তাহলে কি লাগে বলতো? মান লাগে ইনটু কি দিক লাগে না? আচ্ছা এটা তুমি লিখবা না, জাস্ট তোমাকে বুঝার সাথে আমি লিখলাম যে নির্ণয় ভেক্টর কি লাগবে? মান লাগবে, দিক লাগবে। তাহলে এইটা হচ্ছে তার আমার কি মান। এবার দিকটা আসি, তাহলে দিকটা কি হবে বের করবো বলতো? মাইনাস। তাহলে বি ভেক্টরটা কত রে? বি ভেক্টরটা হচ্ছে তোমার কত ভাইয়া? 3i মাইনাস জে প্লাস কত? 2k। তাহলে এর মানটা কত আসতেছে বলো তো? মানটা আসতেছে 9 প্লাস 1 প্লাস কত? 4। তাহলে এখানেও কি হতো? মাইনাস, এটা জাস্ট 3i মাইনাস জে প্লাস কত? 2k ডিভাইডেড বাই কত? √14। বুঝতে পারছো? তাহলে অতএব তোমার নির্ণয় ভেক্টরটা কি আসবে বলো তো? বলো। তাহলে তোমার নির্ণয় ভেক্টরটা কি আসতেছে বলো তো ভাইয়া? যে মানটা কোনটা? মানটা এত এর সমান, তার মানে কত বলো তো? মানটা হচ্ছে তোমার √14 ইন্টু দিকটা কত আসতেছে? দিকটা এটা হচ্ছে দিক, এটা হচ্ছে তোমার দিক না, এটা হচ্ছে দিক, আর এটা হচ্ছে কি বলতো? মান। হ্যাঁ, এটা হচ্ছে মান। তাহলে দিক আর মানটা জাস্ট বসাই দাও। তাহলে দিক কত বলতো? মাইনাস 1/√14 ইন্টু ভেক্টরটা কত বলতো? ভেক্টরটা হচ্ছে তোমার কত? 3i মাইনাস জে প্লাস 2k। বুঝতে পারছো? এভাবে তোমাকে একটু চিন্তা করতে হবে। তাহলে এবার তুমি কাটাকাটি করো তো। এই যে এইটা এটা কাটলা, তাহলে একবারে মাইনাসটা গুণ করে দাও, যে মাইনাস 3i প্লাস জে মাইনাস 2k। এটা হচ্ছে কি তোমার একটা একক ভেক্টর। বুঝতে পারছো ভাই? তো এই টাইপের জিনিসগুলো তোমাদের প্রায় রিটেনে চলে আসবে, কিছু ক্লু দিবে যে এমন একটা ভেক্টর নির্ণয় করতে বলছে যার মান হচ্ছে এই ভেক্টরটার মানের সমান এবং দিক হচ্ছে এই ভেক্টরটার বিপরীত দিকে। তাহলে আমি মান বের করছি, দিক বের করছি, অতএব কি নির্ণয় ভেক্টরটা বের করব। বুঝতে পারছো কি? বলো তো সবাই, বুঝছো? তো ভাইয়া এভাবে তোমাকে একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, এভাবে সবাইকে একটু চিন্তা করতে হবে। বলো তো সবাই বুঝছো? ভাইয়ারা তোমরা কি বুঝছো? একটু জানাও তো সবাই বুঝছো কিনা। সবাই একটু জানাবা যে একটু বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমার রিটেনে আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে? ওকে, রিটেনে আসার মতো একটা প্রশ্ন। এরপরে যদি আমরা একটু দেখি, আচ্ছা এবার আমরা একটু লব্ধি নিয়ে কাজ করি। তার মানে একক ভেক্টর নিয়ে তুমি নর্মালি একক ভেক্টর, লব্ধি একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, এই টাইপের একক ভেক্টর নিয়ে কি কাজ করবা। এখন আমরা যেটা দেখবো যে লব্ধি সংক্রান্ত। আচ্ছা, লব্ধি সংক্রান্ত বিষয়গুলো আমরা নর্মালি যে বিষয়টা সবাই জানি যে, হ্যাঁ সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা তো দেখো ভাইয়া, আমার নর্মালি যদি দুইটা ভেক্টর, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর, যদি আমার পরস্পর আলফা কোণে কাজ করে, তাহলে এদের লব্ধি আমরা জানি যে লব্ধিটা যদি সাপোজ আর হয়, লব্ধিটা আর হয় এবং আরটা যদি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা কেস। তাহলে এই জায়গায় বলো তো, আমরা যদি কাজ করি যে লব্ধি নিয়ে যদি কাজ করি, হ্যাঁ লব্ধি, তাহলে লব্ধি ভেক্টরটা কি বলতো? লব্ধি আর ভেক্টরটা কি বলতো ভাইয়া? লব্ধি আর ভেক্টরটা হচ্ছে কি বলতো? পি প্লাস কিউ, তাই না? এটা হচ্ছে লব্ধি আর ভেক্টরটা। তাহলে এই লব্ধি আর ভেক্টরটার মান কি বলতো? কেউ বলতে পারবা? লব্ধি আর ভেক্টরটার মান হচ্ছে ভেক্টর পি প্লাস কি? ভেক্টর কিউ এর মান। এই মানটাকেই আমরা বলি কিন্তু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কি 2pq কস আলফা, তাই না? কস আলফা, এটা আমরা সবাই বলি। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমরা যদি কিছু বিষয় চিন্তা করি, দেখো তো, আমি যদি বলি যে তোমার আলফা এই জিনিসটা হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ আলফা 0 ডিগ্রি মানে কি পি এবং কিউ কি একই দিকে কাজ করতেছে। তার মানে হবে কি বলতো? যে cos 0 ডিগ্রির মান কত বলতো? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে কি পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। তার মানে কি বলতো? একবারে যদি আমি বলি আরটা আসবে পি প্লাস কিউ একবারে, তো এই মানটাকে বলি কি আর ম্যাক্সিমাম। হ্যাঁ, আর ম্যাক্সিমাম বলে। অনুরূপভাবে যদি আলফাটা যদি আমার 90 ডিগ্রি হয়, তখন আমরা যে জিনিসটা পাই, আর 90-র যে ভ্যালুটা পাই, যে সেটা হচ্ছে কি বলতো? পি স্কোয়ার প্লাস কি বলতো? কিউ স্কোয়ার, তাই না? ওকে, এরপর যদি আমরা বলি যে আলফা এর ভ্যালুটা আসতেছে তোমার কত? 180 ডিগ্রি। তাহলে আমরা লব্ধির মানটা কি পাই বলতো? মিনিমাম পাই। কি বলতো ভাইয়া? লব্ধির মানটা মিনিমাম পাই। সেটা কত? পি এবং কিউ এর কি পার্থক্য। এই জিনিসটা একটু মাথায় রাখবা।
হ্যাঁ, পি এবং কিউ এর পার্থক্য। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা বেশ কয়েকটা জিনিস পড়ব। প্রথম যে জিনিসটা আমরা দেখব, দেখো যদি কখনো আমার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দিয়ে যদি R90 ভ্যালুটা জিজ্ঞেস করে, আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে R90 ইস, আচ্ছা R90 ইস, আচ্ছা দেখো আমরা একটা ফর্মুলা জাস্ট মাথায় রাখবো যে R ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস R মিনিমাম স্কোয়ার, এই দুটো স্কোয়ারের সমষ্টিটা হবে 2R90 স্কোয়ারের সমান। বুঝতে পারছো? তো এই জায়গা থেকে অনেক সময় R90টা তোমাকে বের করতে বলতে পারে। আচ্ছা, এটা হচ্ছে এই জায়গা থেকে, হ্যাঁ এই জায়গা থেকে সিমিলার একটা ফর্মুলা তুমি মাথায় রাখবা, সিমিলার, হ্যাঁ সিমিলার যে ফর্মুলাটা মাথায় রাখবা তুমি, এই ফর্মুলা থেকে তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল এবং অনেক জায়গায় আসছিল। প্রশ্নটা ছিল এরকম যে ওইটাও সেম ভাবে প্রযোজ্য হয়, R60 স্কোয়ার প্লাস R120 স্কোয়ার ইকুয়াল টু কি 2R90 স্কোয়ার, 2R90 স্কোয়ার। তো এইটা আমি বুঝাচ্ছি কি জানো, যদি তোমার কখনো সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দিয়ে যদি বলে যে লব্ধি 90 ডিগ্রিতে মান কত, তাহলে কি তুমি একবারে এই ইকুয়েশন দিয়ে কি ম্যাথটা করতে পারবা। বুঝতে পারছো? তো অনুরূপ ভাবে যদি তোমার কখনো 60 ডিগ্রিতে মান 120 ডিগ্রিতে লব্ধির মান দিয়ে বলে লম্বভাবে মান কত, তাহলে কি তুমি এই ইকুয়েশন থেকে মানগুলা বের করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসি, এখানে সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে এই লব্ধির মানটা, এই আরটা অলওয়েজ লেস অর ইকুয়াল পি প্লাস কিউ এবং লেস গ্রেটার দেন অর ইকুয়াল পি এবং কিউ এর কি পার্থক্য। এই ক্লু দিয়ে ঢাকা ইউনিভার্সিটি 3 থেকে 4 বার প্রশ্ন করছে, জাস্ট এই ক্লু দিয়ে। হ্যাঁ, ওকে। তো এই বিষয়গুলো তোমাকে খুব ভালোভাবে একটু নজরে রাখতে হবে, যেন যেভাবেই প্রশ্ন করুক তুমি যেন পারো। হ্যাঁ, ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, এখন এই জায়গা থেকে আমরা বেশ কিছু আবার জিনিস বলতে পারি যে যদি কখনো আমাদের এরকম হয়, বলতো যদি কখনো আমাদের এরকম হয়, হ্যাঁ যে আমাদের পি ইকুয়ালস টু কিউ, হ্যাঁ যদি বলে এবং ইকুয়ালস টু যদি আর বলে, তাহলে একবারেই আমরা বলতে পারবো যে কিভাবে বলতো, এই শর্টকাটগুলো আমাদের লাগবে। আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি, হ্যাঁ আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি। তাহলে বলতো ভাই থিটা ইকুয়ালস টু কত আসবে বলতো, বলো যে কোনো দুটি সমান ভেক্টর লব্ধি যদি তাদের মানের সমান হয় তাহলে আলফা হচ্ছে 120 ডিগ্রি, এটা আমরা মুখস্থ রাখবো। তাহলে বলতো থিটা ইকুয়াল টু কত হবে বলতো, মনে রাখবা থিটা ইকুয়ালস টু আসবে কি আলফা ভাগ 2, তার মানে কত বলতো 60 ডিগ্রি। ঠিক আছে? তো এরকম অনেক ভ্যালু তোমার সরাসরি কি কাজে লাগবে, একটু জিনিসগুলো কি মাথায় রাখবা। তো এটা হচ্ছে লব্ধির মান নিয়ে যদি আমরা কাজ করি, মান নিয়ে এই জিনিসগুলো কি আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? মান নিয়ে এই জিনিসগুলো কি খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আসে আমরা একটু দিক নিয়ে কাজ করি। হ্যাঁ, আমরা একটু দিক নিয়ে যদি কাজ করি, দেখো আমরা যদি একটু দিক নিয়ে কাজ করি, খুব সাধারণভাবেই যদি আমরা বলি যে দেখো এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এইদিকে পি ভেক্টরটা, এইদিকে কিউ ভেক্টরটা, এবং এদের লব্ধি যদি হচ্ছে আমার আর হয়, হ্যাঁ লব্ধিটা যদি আমার আর হয়, তাহলে আরটা দেখো আরটা পি এর সাথে থিটা কোণে আছে এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, তাই না? তো এই জায়গা থেকে আমরা বলতে পারি কি বলতো, আমরা এই জায়গা থেকে যে জিনিসটা নর্মালি জানি যে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু আমরা একবারে বলতে পারি যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, তাই না? এটা আমরা সবাই জানি, তাই তো? এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন এই জায়গা থেকে তাহলে তোমার একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এখানে পি কেন রাখলেন, কেন আপনি কিউ রাখলেন না? আমরা কি জানি যে ভাইয়া যার সাথে সিঙ্গেল সে যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল থাকে, তার মানে কি যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, না সে সিঙ্গেল থাকে। আচ্ছা, কেউ আবার অ্যাঞ্জেল মানে কি পরিমনে করিস না, হ্যাঁ পরিমনে করে যাবে না। তার মানে কি যার সাথে কোনটা থাকে সে কি সিঙ্গেল থাকে। তো পি এর সাথে যেহেতু আমার কি লব্ধিটা কোণ নির্ণয় করছে, লব্ধিটা কি পি এর সাথে কোণ নির্ণয় করছে, তার মানে কি পি কে আমি একা রাখছি। আচ্ছা, এই জায়গায় আমাদের একটা বিশেষ কেস নিয়ে কাজ করা লাগে। বলতো যদি এবার এরকম হয়, বলতো যদি আলফাটা হচ্ছে তোমার এরকম, যদি বলা হচ্ছে থিটাটা তোমার হচ্ছে কি বলতো, যদি এরকম হয় থিটাটা কখনো 90 ডিগ্রি হয়, এই কেসটা তুমি প্রায় ফেস করবা। তো এই কেসটা আমরা একবারই পড়ে ফেলি যেন আমাদের জন্য সুবিধা হয়। যদি কখন থিটাটা 90 ডিগ্রি হয় তাহলে কি আসে বলতো, যে আমি তখন একবারই কি এরকম বলা যায় বলতো, আমরা ধীরে ধীরে বলি যে tan 90, তার মানে তুমি বলতে পারো যে tan 90 হচ্ছে কি এরকম যে হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কি বলতো পি প্লাস কিউ কি কস আলফা, তাই না? কস আলফা। তো এইখান থেকে tan 90 ডিগ্রির মান কত বলতো 1/0, না
অসংজ্ঞায়িত মানে কি 1/0, তার মানে কি আসতেছে বলো তো, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কি পি প্লাস কিউ কস আলফা, তাই না, আলফা। তো এই জায়গা থেকে কি আমি এরকম বলতে পারি বলো তো, যে যদি কখনো এটা 0 হয়ে যায় বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তখন কি আমি বলতে পারি বলতো যে পি প্লাস কিউ কস আলফা ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা আমাদের প্রচুর হেল্প করবে। হ্যাঁ, এই ইকুয়েশনটা আমাদের নদী নৌকার ম্যাথ বলো, যে কোনো ম্যাথ করতে আমাদের কি প্রচুর হেল্প করবে, বুঝতে পারছো? তো আমাদের এই স্পেশাল কেসটা একটু মাথায় রাখতে হবে, যে যদি কখনো আমাদের থিটাটা 90 ডিগ্রি হয়, তখন আমরা এই যে পি কিউ এবং আলফার মধ্যে এই সম্পর্কটা কি আমাদের মাথায় রাখতে হবে, বুঝতে পারছো সবাই? ওকে, তো লব্ধি সম্পর্কে আরো বেশ কিছু জিনিসই আছে। আমরা প্রাইমারি লেভেলের যে জিনিসগুলো দেখলাম, এই আলোকে দেখি যে আমরা কিভাবে আমাদের অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করব, যে প্রশ্নগুলো আমাদের প্রায় ঢাকা ইউনিভার্সিটিতে আসতেছে বা বিভিন্ন জায়গায় আসতেছে। দেখো, আমরা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন একটা প্রশ্ন সলভ করার মানে হচ্ছে একটা প্রশ্নের ভিতরে যে ক্লুগুলো থাকবে, এই ক্লুগুলো আমরা বোঝার ট্রাই করব, অনুরূপভাবে যত প্রশ্নই আসুক না কেন আমরা যেন সলভ করতে পারি। দেখো, আমরা একটা প্রশ্ন নিয়ে যদি কাজ করি, আচ্ছা সবাই এই প্রশ্নটা একটু দেখো তো, সবাই এই প্রশ্নটা একটু দেখো কি বলছে বলো তো। আচ্ছা, এই প্রশ্নটা সবাই একটু দেখো তো। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 21-22-এ আসছে না, অনুরূপভাবে এই সিমিলার টাইপের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আবারও হচ্ছে তোমার কত সালে আসছিল জানো? এই প্রশ্ন আরো অনেকবার আসছিল। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে 6-7-এও আসছিল এবং কি 17-18-তে সেম প্রশ্ন, সিমিলার টাইপের প্রশ্ন 17-18-তে আসছে, তোমার হচ্ছে 6-7-এও আসছে, ঠিক আছে? তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে এত সহজ একটা প্রশ্ন 3-3 বার আসছে, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার কি হবে আমরা যদি একটু চিন্তা করি, দেখো তো। আচ্ছা, কি বলা আছে প্রশ্নটাতে? বলা আছে 3 মানের ভেক্টরকে 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান। আচ্ছা, তার মানে বিষয়টা কি এরকম না, ভেক্টর 3 প্লাস ভেক্টর 4, এই 4 লব্ধি যদি আমার আর হয়, তাহলে এই আরটা অবশ্যই মাথায় রাখবা, এই আরটা হবে লেস অর ইকুয়াল 3 + 4, এবং এই আরটা গ্রেটার অর ইকুয়াল হবে 3 এবং 4-এর কি পার্থক্য, তাই না? তাহলে 3 এবং 4-এর পার্থক্য এইটা কত বলতো? এটা হচ্ছে 1, আর এই মানটা কত বলতো? 7। তার মানে লব্ধির মানটা, এই লব্ধির মানটা আমার কি হবে বলতো? এই লব্ধির মানটা আমার হবে 1 থেকে 7-এর মধ্যে হবে, এর বাইরে হলে কি এটা আমাদের লব্ধি হওয়া পসিবল না, বুঝতে পারছো? তাহলে 0 কি এর বাইরে না, 0 কি এর বাইরে না, তার মানে কি বলতো লব্ধিটা কি আমার জন্য 0 হওয়া পসিবল নয়, বুঝতে পারছো? এভাবে কি চিন্তা করতে পারবা তোমরা ভাইয়া বলো তো? দেখো, এই প্রশ্নটাই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে 3-3 বার আসছে, 21-22-এ আসলো, 17-18, 6-7, তার 3-3 বার এক টাইপের প্রশ্ন আসতেছে। তার মানে কি বুঝতে পারছো এই প্রশ্নের মহত্ব কত বড়? অথচ কিন্তু প্রশ্ন খুবই সহজ। হ্যাঁ, ওকে, হ্যাঁ, দীপেন চাকমা আরিফ হচ্ছে অনেকেই অ্যান্সার করতে পারছে। হ্যাঁ, আচ্ছা, তাহসিনও অ্যান্সার করছে, ঠিক আছে? তো ভাইয়া এই টাইপের প্রশ্নগুলো আসলে কি একটা দুম করে একটা কি কোপ দিয়ে দিবা। এরপরে আসো, এই প্রশ্নটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সেশনে চলে আসছে। দেখো তো প্রশ্নটা কি বলা আছে, দেখো প্রশ্নটা সবাই একটু পড়ো তো, সবাই একটু সলভ করার ট্রাই করো। আচ্ছা, হ্যাঁ পারবা ইনশাল্লাহ। ওকে, দেখো তো বলা আছে এরকম যে 3টা ভেক্টর এ বি সি যাদের মান যথাক্রমে তোমার দেওয়া আছে, তার মানে এ এর মানটা দেওয়া আছে তোমার কত বলো তো? এর মানটা দেওয়া আছে 4, বি এর মানটা দেওয়া আছে কি বলতো তোমার 3, এবং সি এর মানটা হচ্ছে বলতো কত? সি এর মানটা হচ্ছে 5। আচ্ছা, এই 3টা মান, এই 3টা মানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই 3টা মানকে কিন্তু আমরা বলতে পারি এরকম একটা, এই 3টা সংখ্যাকে আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত করতে পারি। এইটাকে বলতে পারি আমরা পিথাগোরিয়ান ত্রয়ী। কি বলতো? পিথাগোরিয়ান ত্রয়ী বলা যায়। হ্যাঁ, এটাকে বলা হয় পিথাগোরিয়ান ত্রয়ী। হ্যাঁ, এই সংখ্যাগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যে 3, 4, 5 এদেরকে বলতেছি পিথাগোরিয়ান ত্রয়ী। কারণ কি দেখো তো, আমার বলা আছে যে হচ্ছে ভাইয়া a + b + c এইটা 0, তার মানে এরা একটা ত্রিভুজের 3 বাহুতে আছে। তো বিষয়টাকে আমরা এভাবে বলতে পারতেছি, দেখো তো যদি এইটা এরকম হয়, তাহলে ভেক্টরটা কি এরকম না, যে আমার হচ্ছে এইদিকে আছে কত 3, এইদিকে 4, এইটা তখন আমার কি 5 নির্দেশ করবে না, যেহেতু কি তারা পিথাগোরিয়ান ত্রয়ী, বুঝতে পারছো? পিথাগোরিয়ান ত্রয়ী। ওকে, তাহলে এই জায়গা থেকে যদি এবার আমরা কাজ করি, দেখো তো
এই জায়গা থেকে যদি কাজ করি কি আসবে বলো তো? আমার বলছে এ ক্রস বি, বলো তাহলে এ ক্রস বি যদি আমি চিন্তা করি এ ক্রস বি, তাহলে কি বলতো এইটা হচ্ছে আমার কত বি, এইটা হচ্ছে আমার কি বলতো এ, আর এইটা হচ্ছে কি সি। বলো বি আর সি এর মধ্যবর্তী কোণ কত বলতো? তার মানে কত 3 × 4 × sin 90 ডিগ্রি না ভাইয়া? sin 90 ডিগ্রি না? বলতো বি আর এ এবং বি পরস্পর কি লম্বভাবে আছে না? তার মানে কি sin 90 ডিগ্রির মান কত ভাইয়া বলতো 1, তার মানে কত বলতো 3 এর 4 হচ্ছে 12, বুঝতে পারছো? এরপর আমার জিজ্ঞেস করছে সি, এইটা আবার এ ক্রস বি এর সাথে এই মানটা কত। তো মনে রাখবা যে এইখানে যে জিনিসটা আমরা মাথায় রাখবো, যেহেতু তারা একটা ত্রিভুজের সাম্যাবস্থায় আছে এবং পিথাগোরিয়ান ত্রির নিয়ম মেনে চলে এবং এই সত্যটা প্রযোজ্য, তাহলে এখানেও আমরা বলতে পারি যে সি এ বি এ ক্রস বি দুইটার সাথে লম্বভাবে আছে। তাহলে কি হবে বলতো? তাহলে হবে কি বলতো সি এর মান কত? সি এর মানটা হচ্ছে 5 ইন্টু এ ক্রস বি এর মানটা কত? এ ক্রস বি এর মানটা কত 12 ইন্টু, যেহেতু এ ক্রস বি এবং সি লম্ব, তার মানে কি এখানেও sin 90 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে ভাই sin 90 ডিগ্রি মানে কত 1, তাহলে কত 5 × 12 = 60, বুঝতে পারছো সবাই? মানে কত 60, ঠিক আছে? 5 × 12 = 60, ক্লিয়ার? তো ভাইয়া এভাবে একটু চিন্তা করবা যেন কি এই টাইপের যে প্রশ্নই বলুক না কেন তুমি যেন পারো। হ্যাঁ, এই টাইপের যে প্রশ্নই বলুক না কেন তুমি যেন পারো, ঠিক আছে? ওকে, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে একটু কাজ করি। দেখো তো আমরা যদি আরেকটা প্রশ্ন নিয়ে একটু কাজ করি। আচ্ছা, এটা সবাই বুঝছো রে? বলো তো এটা কি সবাই বুঝছো? হ্যাঁ, অনেকেই বি বলছে, ঠিক আছে। ওকে, আমরা একটু এর পরের প্রশ্নটার দিকে যদি একটু যাই। দেখো, আচ্ছা এখানে এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে, চট্টগ্রামেও আসছে এবং আরো অনেক জায়গায় এই টাইপের প্রশ্নগুলো আসে। কি বলা আছে বলো তো? বলা আছে দুইটা বলের লব্ধি 40 নিউটন। আচ্ছা, সমস্যা নেই। এবং বলছে বল দুটির মধ্যে ছোট বলটির মান দেওয়া আছে কত? 30 নিউটন, এবং এটির লব্ধি আচ্ছা এটির লব্ধি ছোট বলের লম্ব বরাবর কাজ করে। ছোট বলের লম্ব বরাবর কাজ করে। তার মানে দেখো তো আমার বিষয়টা এরকম না যে ছোট বলটা যদি আমার কত 30 নিউটন হয়, তাহলে এর সাথে কি আমার লম্ব বরাবর যে কাজটা করে এটা কি আমার লব্ধি না 40 নিউটন? আচ্ছা এইটা তাহলে বলছে বড় বলটির মান কত? তাহলে ধরে নিই যে আমার বড় বলটা যে কোনো দিকেই হবে। হ্যাঁ, বড় বলটা ধরে নিলাম যে আমার একটা অজানা বল পি, তাই না? এখন বিষয়টা কি এরকম যে ভাইয়া আমার লব্ধিটা কি কাজ করতেছে বলতো? লম্ব বরাবর, তাই না? যেহেতু পি 30 সাথে লম্ব বরাবর কি আমি লব্ধিটা পাই, এই দুটো ভেক্টর কি লম্ব বরাবর, তাহলে এই দুইটার ফলে কি আমি পিটা কি বলতে পারি না যে এরকম যে হচ্ছে 30² প্লাস কি বলতো 40², তাই না? 30² প্লাস কি 40², তাহলে বলতো এটা কত আসে? 30² কত দিলে কত আসে? 900। হ্যাঁ, 900 প্লাস 40² মানে কত? 4 × 16, তার মানে কত ভাইয়া? 1600, তার মানে কি √2500, তাহলে 2500 মানে কত রে? 5, তার মানে 50, তার মানে কি 50, তাই না? 50, বুঝতে পারছো? তো ভাইয়া এই টাইপের অনেক প্রশ্ন তোমাদের আসবে, তোমরা কি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে কি অ্যান্সারগুলা দিতে পারবা, ঠিক আছে? তো এইভাবে সবাই একটু চিন্তা করবা যেন কি তোমরা অ্যান্সারগুলা দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, রকি, আরিফ, আসাদ, হ্যাঁ ওকে, তোমরা এটা একটু সলভ করো, আমি তোমাদের একটু কমেন্টগুলো দেখি। হ্যাঁ, আচ্ছা রকি, তারপর হচ্ছে আরিফ, আসাদ, আচ্ছা তারপর হচ্ছে তাহসিন, মুক্তা, হ্যাঁ অনেকেই অ্যান্সার করতে পারছে। তোমরা এবার একটু এই প্রশ্নটা দেখো তো, এই প্রশ্নটা সবাই একটু সলভ করো তো ভাইয়ারা। আচ্ছা এই প্রশ্নটা কি বলা আছে বলো তো? বলা আছে আচ্ছা তোমার পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর, ভেক্টর দুটি একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। হ্যাঁ, লম্বভাবে ক্রিয়া করে, তার মানে বিষয়টা এরকম দেখো তো, এইদিকে যদি তোমার পি কাজ করে এবং ঠিক লম্বভাবে কি কিউ কাজ করতেছে না ভাইয়া? তাহলে লব্ধি ভেক্টরের দিক পি এর সাথে সাপেক্ষে কত বল? তার মানে দেখো এদের লব্ধি যদি এরকম হয় বলো তো, লব্ধিটা যদি আমার আর হয়, এই আরটা পি এর সাথে থিটা ইকুয়াল টু কত কোণে কাজ করবে দেখো তো। আচ্ছা আমি তোমাদের একটু আগেই পড়াইছি যে দুইটা ভেক্টর যখন লম্বভাবে কাজ করে তখন তাদের লব্ধির আমরা একবারই দিকটা কি বলতে পারি বলতো? আমরা একবারে এখান থেকে বলতে পারি যে তাহলে পি এর সাথে যদি কোণ উৎপন্ন করে, তো এইটাকে আসলে এভাবে চিন্তা করা যায়। দেখো যে আমরা এটাকে খুব সহজভাবে চিন্তা করতে পারি এভাবে যে এই দিকে একটা পি ভেক্টর কাজ করতেছে, এই দিকে একটা হচ্ছে সাপোজ কিউ ভেক্টর যদি কাজ করে, তাহলে এদের লব্ধিটা যদি আর হয় তো এইটা যদি থিটা হয়
তাহলে এই কিউ ভেক্টরটাকে আমরা এইখানে রিপ্লেস করতে পারি। তাহলে বলো তো এই থিটার সাপেক্ষে এইটা হয়ে যায় আমার কি লম্ব, হ্যাঁ লম্ব, এটা হয়ে যায় কি বলতো আমার ভূমি, হ্যাঁ এটা হয়ে যায় আমার লম্ব, এটা হয়ে যায় কি ভূমি। তাহলে এই জায়গা থেকে আমরা একবারেই বলতে পারি, এই জায়গা থেকে একবারেই বলতে পারি যে এরকম tan থিটা ইকুয়াল টু কি বলতো লম্ব ভাগ ভূমি, তাই না, লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কত বলতো কিউ ডিভাইডেড বাই কি ভূমি কত পি। আচ্ছা এখানে মনে রাখবে এগুলো কিন্তু অবশ্যই ভেক্টরের মান, এটা অবশ্যই কি ভেক্টরের মান, বুঝতে পারছো। তাহলে এবার যদি তুমি দেখো তাহলে পি এর মানটা কত আসে রে, এই জায়গা থেকে যদি আমি বলি পি এর মানটা কত আসবে, তাহলে রুট ওভার কত 1 + 4 প্লাস কত 4, তাই না। তার মানে কত আসতেছে বলো তো, তাহলে হচ্ছে কত, তাহলে কত চাচা আর কেন, তার মানে কি কত পি এর মান আসতেছে কি তোমার বলো তো 3, হ্যাঁ পি এর মান আসতেছে 3। আচ্ছা তাহলে কিউ এর মানটা কত আসবে বলো তো, রুট ওভার কত 9 প্লাস কত 9 + 4 প্লাস কত 2√3, যদি একে আমি স্কোয়ার করি তার মানে কত 3 এর 4 12, তাই না 3 এর 4 12। তাহলে বলো তো কত আসবে, বলো তোমরাই বলো দেখি কত আসে। আচ্ছা আচ্ছা তো এই জায়গা থেকে আমরা ইজিলি বলতে পারি যে এই মানটা আসবে কত, তাহলে হচ্ছে 12, তাহলে মানে কত, তাহলে 12 আর 4 তার মানে আলটিমেটলি কত 25, তার মানে কত 5, তাই না 5, ঠিক আছে। তো ভাইয়া এই জায়গা থেকে দেখো অতএব তাহলে থিটা ইকুয়াল টু কত বলো তো, থিটা ইকুয়াল টু tan ইনভার্স কত 5/3, তাই না। এখন তো ঝামেলা হচ্ছে যে ভাই এর মানটা আমি কিভাবে চিন্তা করব। আচ্ছা দেখো তো যদি এই দেখো এই জায়গায় তোমাদের একটা ক্যালকুলেশন ট্রিক শিখাই দেই, যদি এটা এরকম হইতো যে যদি এটা এরকম হইতো যে থিটাটা হচ্ছে tan ইনভার্স √3, tan ইনভার্স √3 হইতো, তাহলে কি হইতো বলো তো 60 ডিগ্রি। এখন এই যে 5/3 এই মানটা কত আসে বলো তো, এই মানটা আসবে তোমার কত, যদি আমরা একটু কাটাকাটি করে দেখি যে 5/3 তার মানে আলটিমেটলি আচ্ছা √3 মান কত বলো তো, √3 মানটা হচ্ছে তোমার কত 1.73, তাই না। এখন তোমরা যদি একটু দেখো যে ভাইয়া 5/3 যদি একটু চিন্তা করো কত আসে দেখি, এটা আসে প্রায় কি বলতো 1.67, তার মানে বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে। দেখো এই জায়গায় আমরা কিছু ক্যালকুলেশন হ্যাকস ট্রাই করব যে 5/3 লেস দেন হচ্ছে √3, এইটা যদি সত্য তাহলে এই যে √3 কারণে থিটা কত 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও কি আমার 60 ডিগ্রির চেয়ে ছোট আসবে, বুঝতে পারছো। তাহলে আমার নির্ণয় যেহেতু দেখো ভাইয়া আমার যদি এইটা √3 হইতো, তাহলে আমার কোণটা আসতো কত 60 ডিগ্রি, তাহলে যেহেতু এই মানটা কি √3 চেয়ে ছোট, তাহলে আমার কোণের মানটা কি হবে বলতো 60 ডিগ্রির চেয়ে ছোট। 60 ডিগ্রির চেয়ে ছোট কোনটা আছে বলতো, একটাই আছে, বুঝতে পারছো 60 ডিগ্রির চেয়ে ছোট কি একটাই আছে 59 ডিগ্রি। তো এরকম কাছাকাছি ভ্যালু একটু কি তোমাকে চিন্তা করে নিতে হবে, হ্যাঁ এরকম কাছাকাছি ভ্যালু তোমাকে কি চিন্তা করে নিতে হবে যেন কি তুমি সহজে করতে পারো, বুঝতে পারছো। হ্যাঁ আচ্ছা অনেকে বলছে ঠিক আছে 59 ডিগ্রি, ঠিক আছে ওকে। তো এরকম অনেক ভ্যালু কি তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করে নিতে হবে। ওকে এরপরে আসি আমরা, ভেক্টর গুণন নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ এরপর হচ্ছে আমরা ভেক্টর গুণন নিয়ে কথাবার্তা বলবো। এই চ্যাপ্টারের সবচেয়ে বড় টপিক হচ্ছে ভেক্টর গুণন। তো ভেক্টর গুণনটা আমরা প্রথমে একটু ম্যাপ আকারে চিন্তা করি যে কি কি আছে এইখানে। দেখো আমরা নর্মালি যদি বলি যে গুণন, হ্যাঁ নর্মালি আমরা যদি বলি এই গুণনটাকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, হ্যাঁ এই গুণনটাকে কি আমরা বলতো দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে আমাদের ডট গুণন, আরেকটা হচ্ছে আমাদের আরেকটাকে বলছি কি বলতো ক্রস গুণন। আচ্ছা একটাকে বলছি ডট গুণন, আরেকটাকে বলছি কি বলতো ক্রস গুণন। তো ভাই ডট গুণনটা কি বলতো, আমরা নর্মালি কি জানি বলতো যে ডট গুণনটা কি, যদি হয় আমার a ডট বি তাহলে এটাকে কি বলি বলতো এ বি সাইন থিটা, তাই না এ বি সাইন থিটা আমরা সবাই জানি। আচ্ছা ক্রস গুণনটা আমার কি রকম হয় বলতো, যদি আমি বলি a ক্রস বি তাহলে কি বলতো আমি বলি এ বি সাইন থিটা, তাই না এ বি সাইন থিটা, এটা বলি না সবাই, না এটা মনে রাখবে, এটা তুমি বলতে পারবা না, এটা কিন্তু তোমার ভুল, হ্যাঁ এটা বলা যাবে না। কেন, যদি কখনো বলে যে হচ্ছে এ ক্রস বি এইটা যদি বলে তাহলে অবশ্যই তোমাকে ইটা এর একটা কথা বলতে হবে, হ্যাঁ ইটা ইন্টু এ বি সাইন থিটা, বুঝতে পারছো ইটা ইন্টু এ বি সাইন থিটা, এই জিনিসটা সবাই মাথায় রাখবা। এইটা হচ্ছে
এইটা কখনোই এ ক্রস বি না। যদি এটা বলতো মান, যদি বলতো মান তাহলে ঠিক আছে, মান বললে ঠিক আছে, কিন্তু শুধু এ ক্রস বি বলছে, তার মানে তোমাকে অবশ্যই কি ইটাটা দিতে হবে। এটা একবার একটা ইউনিভার্সিটিতে এ ক্রস বি দিয়ে বলছে কত, প্রথম অপশনই ছিল এবি সাইন থিটা, বেশিরভাগ পোলাপাইন এটা দেখাইছে। 2 নম্বর অপশনে বলছে কি ইটা ইন্টু এবি সাইন থিটা। বুঝতে পারছো? তার মানে কোন জায়গায় প্যাচ তোমার দিতে পারে, এই জায়গাগুলো কনসাস থাকবা। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন জানি, যে এই জায়গা থেকে আমরা প্রায় বলতে পারি কি বলতো, বেশ কিছু ইনফরমেটিভ জিনিস যদি আমরা একটু দেখি, আমরা এখানে বলতে পারি কি বলতো, আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এটা হচ্ছে কি বলতো আমার 1, তাই না? আচ্ছা, কিন্তু এবার যদি আমি বলি বলতো যে আই ক্রস আই, জে ক্রস জে, আমি যদি বলি কে ক্রস কে, এটা কিন্তু হয়ে যাবে কি বলতো আমার 0 হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপর আরো বেশ কিছু বিষয় আছে এখানে। আচ্ছা, এ ক্রস বিটাকে কি আমি বলতে পারি বলতো, এ ক্রস বিটাকে কি আমি এভাবে বলতে পারি, এ ক্রস বিটা হচ্ছে আমার এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস কি বলতো ভাইয়া এ জেড বি জেড, এটা আমরা এইভাবে বলতে পারি। আচ্ছা, তো এ ক্রস বিটাকে কি আমরা বলতে, এ ডট বি কি আমরা ওইভাবে বলতে পারি, আচ্ছা সরি, আচ্ছা এটাকে আমরা এ ডট বি বলবো, হ্যাঁ এটাকে আমরা বলবো এ ডট বি, হ্যাঁ এ ডট বিটাকে এভাবে বলতে পারি। ওকে, এখন এ ক্রস বিটাকে আমরা কি করি বলতো, নির্ণায়কের সাহায্যে ব্যবহার করি। কি বলতো ভাইয়া, নির্ণায়কের সাহায্যে। এটা যদি আমার আই জে কে হয়, তাহলে এখানে আমি লিখতে পারি কি বলতো এ এক্স এ ওয়াই এ জেড, এটাকে লিখতে পারি কি বি এক্স বি ওয়াই বি জেড, তাই না? এভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একবারে বেসিক জিনিস। এখন আমি হচ্ছে ক্রস গুণনের এর ব্যবহার কি, হ্যাঁ এর ব্যবহার কি, মানে আমি কোথায় কোথায় ডট গুণন ব্যবহার করব এবং কোথায় কোথায় এর ব্যবহার কি, হ্যাঁ আমি কোথায় কোথায় ক্রস গুণন ব্যবহার করব, এটা আমাকে জানতে হবে। ঠিক আছে, এটা আমাকে জানতে হবে। তো মনে রাখবো, যদি কখনো আমাদের বলে মধ্যবর্তী কোণ নির্ণয়, কি বলতো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, যদি কখনো আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, তাহলে কি করব আমরা ডট গুণ ব্যবহার করব। যদি কখনো আমাদের অভিক্ষেপ নির্ণয় করতে বলে, হ্যাঁ অভিক্ষেপ বা উপাংশ নির্ণয় করতে বলে, তাহলে আমরা ডট গুণ ব্যবহার করব। আচ্ছা, যদি কখনো আমাদের বলে যে বের করো যে দুইটা ভেক্টর লম্ব কিনা, হ্যাঁ দুইটা ভেক্টর লম্ব কিনা, এই জিনিসটা যদি নির্ণয় করতে বলে, তাহলে কি করব আমরা ডট গুণের ব্যবহার করব। এখন ভাই তাহলে ক্রস গুণন কোথায় কোথায় ব্যবহার করব, মনে রাখবো যদি কখনো আমাদের কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, কি বলতো ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তখন আমরা ক্রস গুণন ব্যবহার করব। যদি কখনো আমাদের যে দুইটা ভেক্টর হচ্ছে লম্ব ভেক্টর নির্ণয় করো, হ্যাঁ লম্ব ভেক্টর নির্ণয়, হ্যাঁ যদি কখনো আমাদের লম্ব ভেক্টর নির্ণয় করতে বলে, যেটা আমরা শুরুতেই পড়ছি যে লম্ব ভেক্টর নির্ণয় বা লম্ব একক ভেক্টর নির্ণয়, সেক্ষেত্রে কি করব বলতো আমরা ক্রস গুণন ব্যবহার করব। আবার যদি কখনো আমাদের বলে যে দুইটা ভেক্টর সমান্তরাল কিনা, কি বলতো সমান্তরাল কিনা, এই কথাটা যদি আমাদেরকে জাজ করতে বলে, তাহলে কি আমরা কি করব ক্রস গুণন ব্যবহার করব। বুঝতে পারছো? তো প্রথমে আমরা একটু সিদ্ধান্ত নিলাম কোন কোন কাজে কি ব্যবহার করব। এই সরি, হ্যাঁ তোমরা যে চোখে দেখো না রে, হ্যাঁ তোমরা তো এখানে মনে রাখবা, এটা কিন্তু এ ডট বি মানে কি এ বি কস থিটা, হ্যাঁ এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, তো প্রথমে হচ্ছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন কোন কাজে কি ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, তার মানে ভাইয়া যদি কখনো আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব ডট গুণনের ব্যবহার করব। উপাংশ বা অভিক্ষেপ নির্ণয় করতে বলে, তাহলে ডট গুণনের ব্যবহার করব। হ্যাঁ, যদি বলে দুইটা ভেক্টর লম্ব কিনা এটা বের করো, তাহলে আমরা ডট গুণনের ব্যবহার করব। যদি কখনো আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, অথবা বলে যে দেখাও যে দুইটা ভেক্টর হচ্ছে সমান্তরাল, তাহলে বের করব। অথবা যদি কখনো লম্ব ভেক্টর কি এটা বের করতে বলে, তাহলে কি করব আমরা কি বলতো ক্রস গুণের ব্যবহার করব। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রাখবা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যদি কখনো আমাদের হচ্ছে এটা বের করতে বলে, হ্যাঁ যদি বলে আয়তন নির্ণয়, কি বলতো আয়তন নির্ণয় করতে বলে আমাদের, যদি কখনো আমাদের আয়তন নির্ণয় করতে বলে, হ্যাঁ তাহলে আমরা কি করব মনে রাখবো এ ডট বি ক্রস সি, হ্যাঁ এ ডট বি ক্রস সি, এটা হচ্ছে কি আমার আয়তন। তো এইটাকে আমরা কি করি বলতো, এটাকে আমরা কি নির্ণায়কের সাহায্যে করি, হ্যাঁ আমরা নির্ণায়কের সাহায্যে কি বের করি, আমরা নির্ণায়ক বের করব। তার মানে তিনটা ভেক্টরের নির্ণায়কের মানেই হচ্ছে ওই তিনটা ভেক্টর কি বলতো
ওই তিনটা ভেক্টর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কি আবদ্ধ তলের মানে আবদ্ধ স্পেসের আয়তন। বুঝতে পারছো? হ্যাঁ। তো ভাইয়া আমাদের প্রাইমারি সিদ্ধান্ত ওকে যে আমরা ডট গুণন এবং ক্রস গুণন থেকে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো আমরা প্রতিটা জিনিস নিয়ে একটু কথা বলবো। আমরা শুরুতে একটু মধ্যবর্তী কোণ নির্ণয়, আমরা শুরুতে যেটা পড়বো সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়। হ্যাঁ, মধ্যবর্তী কোণ নির্ণয় আমরা শুরুতে দেখবো যে আসলে মধ্যবর্তী কোণটা কিভাবে বের করতে হয়। আচ্ছা, শুরুতে দেখবো যে আসলে মধ্যবর্তী কোণটা কিভাবে বের করতে হয়। দেখো, আচ্ছা, আমরা মধ্যবর্তী কোণের ক্ষেত্রে কেস, আমরা অনেকগুলো কেস দেখবো। কেস ওয়ানটা হচ্ছে যে দুটি ভেক্টর এ ও বি থাকলে, হ্যাঁ, মানে তোমার দুইটা ভেক্টর দেওয়া থাকলে তোমাকে যদি কখনো মধ্যবর্তী কোণ বের করতে বলে। আচ্ছা, এটা একটা কেস। দ্বিতীয় যে কেসটা হচ্ছে, কেস টুটা হচ্ছে যে হচ্ছে অক্ষের সাথে কোণ। হ্যাঁ, অক্ষের সাথে কোণ নির্ণয়। হ্যাঁ, কোণ নির্ণয়, তোমার যে কোনো একটা অক্ষের সাথে কোণ নির্ণয় করতে বলতে পারে, এটা একটা কেস। আর কেস থ্রিটা হচ্ছে, কেস 03 হচ্ছে ডট ও ক্রস গুণন দ্বারা। হ্যাঁ, ক্রস গুণন দ্বারা, দেখো, ডট এবং ক্রস গুণন দ্বারা। তার মানে তোমার এই তিনটা কেসে তোমাকে কি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতে পারে। আচ্ছা, প্রথমে দেখবো যদি কখনো আমাদের দুইটা ভেক্টর দিয়ে মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে আমরা মনে রাখবো ডিরেক্ট, হ্যাঁ, মধ্যবর্তী কোণটা হবে একবারে আমরা বলবো যে থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি। হ্যাঁ, এ ডট বি ডিভাইডেড বাই কি বলতো মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি। হ্যাঁ, মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি, তাই না? আচ্ছা, এখানে আমরা ওই যে এ ডট বিটা কিভাবে বের করবি বলতো, বলো, আমরা এ ডট বিটা কিভাবে বের করি বলতো? এ ডট বিটা আমরা কিভাবে বের করবো? এখানে মনে রাখবো এ ডট বিটা আমরা কিভাবে বের করি বলতো? এ এক্স বি এক্স, হ্যাঁ, প্লাস এ ওয়াই বি ওয়াই, হ্যাঁ, প্লাস এ জেড বি জেড। এভাবে কি বলতো আমরা এ ডট বিটা বের করি। হ্যাঁ, এ ডট বিটা কি বের করে জাস্ট এইখানে বসাই দিলে কি করব, জাস্ট এইখানে বসাই দিব, কি পাবো বলতো? আমি মধ্যবর্তী কোণ পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি কখনো আমাদের অক্ষের সাথে কোণ বের করতে বলে, যেমন সাপোজ বলছে এ একটা ভেক্টর, এই ভেক্টরটা এরকম যে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস কি এ জেড কে, এটা একটা ভেক্টর দিয়ে বলছে যে এক্স অক্ষের সাথে কোণ, বলতো এক্স অক্ষের সাথে কোণ। যদি বলে এক্স অক্ষের সাথে কোণ কত, তাহলে আমরা কিভাবে করব? আমরা একবারেই বলবো যে ভাইয়া যদি কখনো যে কোনো অক্ষের সাথে কোণ বলে, ধরে নিলাম থিটা এক্স, মনে রাখবা থিটা এক্সটা হবে কস ইনভার্স এই এ এক্সটা উপরে আর মডুলাস অফ এটা নিচে, টোটাল মডুলাস অফ এটা নিচে। বুঝতে পারছো? যদি বলে ওয়াই অক্ষের সাথে কোণ, তাহলে মনে রাখবা থিটা ওয়াই বের করতে বলছে, তাহলে কস ইনভার্স কি বলতো এ ওয়াই ডিভাইডেড বাই কি মডুলাস অফ এ। মধ্যবর্তী কোণ নিয়ে কিন্তু ভাই প্রচুর প্রশ্ন আসছে, মধ্যবর্তী কোণ নিয়ে প্রচুর প্রশ্ন আসছে, এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা। যদি বলে জেড অক্ষের সাথে কোণ, তার মানে কি থিটা জেড, এটা মাথায় রাখবে কি বলতো কস ইনভার্স এ জেড ডিভাইডেড বাই কি মডুলাস অফ এ। হ্যাঁ, এ জেড ডিভাইডেড বাই কি মডুলাস অফ এ। তো এই জিনিসগুলো একটু সবাই ভালোভাবে তুলে নিবা, ভালোভাবে মাথায় রাখবা, এইগুলা জিনিস কিন্তু তোমার জন্য মনে রাখা কি খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতে পারে। আচ্ছা, যে কোনো একটা ভেক্টর দিয়ে বলতে পারি কি যে কোনো অক্ষের সাথে কোণ বের করতে বলতে পারে, অথবা কি বের করতে বলতে পারে বলতো, যদি তোমার সাপোজ এরকম দেওয়া থাকে যে এ ডট বি এর একটা মান দেওয়া আছে, হ্যাঁ, এ ডট বি এর একটা মান দেওয়া আছে এবং তোমার এ ক্রস বি এর একটা মান দেওয়া আছে, এ ক্রস বি এর একটা মান দেওয়া আছে, তাহলে মনে রাখবা যে মধ্যবর্তী কোণ থিটাটা হবে, মনে রাখবা মধ্যবর্তী কোণ থিটা যদি আমাদের কখনো বের করতে বলে, সেটা হবে tan ইনভার্স এ ক্রস বি ডিভাইডেড বাই কি এ ডট বি। হ্যাঁ, এ ডট বি। এভাবে কি তুমি মধ্যবর্তী কোণ এ ডট বি, মধ্যবর্তী কোণ কি বের করতে পারবা। বুঝতে পারছো? তো এটা সবাই একটু মাথায় রাখবা। যদি কখনো তোমাদের কি বলে মধ্যবর্তী কোণ বের করতে বলে, তোমার এই তিনটা কেসের বাইরে আর কোনো কেস আসবে না মধ্যবর্তী কোণ রিলেটেড, ঠিক আছে? এই তিনটা কেস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা আসি, এরপর যদি কখনো আমাদের অভিক্ষেপ বের করতে বলে, হ্যাঁ, অভিক্ষেপ, ঠিক আছে, অভিক্ষেপ বের করতে বলে, তাহলে একটা জিনিস মাথায় রাখবা অভিক্ষেপ নিয়ে। আচ্ছা, এরপর যদি আমাদের কখনো এরকম বলে, হ্যাঁ, যে হচ্ছে অভিক্ষেপ নির্ণয়, হ্যাঁ, অভিক্ষেপ নির্ণয়,
এটা একটু মাথায় রাখবা যে অভিক্ষেপ নির্ণয় করতে যদি কখনো বলে তাহলে মনে রাখবা জাস্ট একটা লাইন মাথায় রাখবা, জাস্ট একটা লাইন মাথায় রাখবা যে হচ্ছে যার অভিক্ষেপ, আচ্ছা এই জিনিসটা মাথায় রাখবে একটু যে ভাইয়া যার অভিক্ষেপ তার cos থিটা, হ্যাঁ যার অভিক্ষেপ তার cos থিটা, ঠিক আছে এটা একটু মাথায় রাখবা। আচ্ছা তার মানে আমি তোমাকে যদি একটা প্রশ্ন বলি, একটা প্রশ্ন যদি এরকম বলি যে হচ্ছে, আমি যদি তোমাকে বলি কখনো এরকম যে হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ কত, হ্যাঁ এ বরাবর বি এর অভিক্ষেপ কত, ঠিক আছে এ বরাবর বি এর অভিক্ষেপ কত, তাহলে তুমি কি করবা ভাইয়া বলো তো? আমি বলছি কি যার অভিক্ষেপ তার cos থিটা, কি বলতো আমি বলছি যার অভিক্ষেপ তার cos থিটা, কার অভিক্ষেপ রে বি এর অভিক্ষেপ, তার মানে কি বলতো সেটা হচ্ছে কি বি cos থিটা। তাহলে বি cos থিটা সমান আমি কি লিখতে পারি বলতো? আমি লিখতে পারি এ ডট বি ডিভাইডেড বাই কি মডুলাস অফ এ না, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে এটা হচ্ছে অভিক্ষেপ নির্ণয় রিলেটেড, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা এরপর আরেকটা বিষয় তোমাকে লাগবে সেটা হচ্ছে এরকম যে হচ্ছে উপাংশ নির্ণয়, হ্যাঁ এরপর যেটা হচ্ছে উপাংশ নির্ণয়, হ্যাঁ উপাংশ নির্ণয়, ঠিক আছে। আচ্ছা মনে রাখবা উপাংশ নির্ণয়ের ক্ষেত্রে যে লাইনটা তোমাকে একটু ট্যাগলাইন হিসেবে মাথায় রাখতে হবে, যে উপাংশ নির্ণয়ের ক্ষেত্রে যে লাইনটা তুমি ট্যাগলাইন হিসেবে মাথায় রাখবা সেটা হচ্ছে এরকম যে হচ্ছে যার উপাংশ তার cos থিটা ইনটু যার বরাবর তার একক ভেক্টর, হ্যাঁ একক ভেক্টর, এই ট্যাগলাইনটা একটু মাথায় রাখবা, তাহলে ভাইয়া তুমি উপাংশ অভিক্ষেপ রিলেটেড সব প্রশ্নে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে তাহলে মনে রাখবা। আচ্ছা এবং এখানে একটা বিশেষ কথা মাথায় রাখবা, এই যে উপাংশ এটা কিন্তু একটা ভেক্টর রাশি, হ্যাঁ এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, অভিক্ষেপ এটা কিন্তু একটা কি ভাই বলতো স্কেলার রাশি, হ্যাঁ অভিক্ষেপটা হচ্ছে তোমার স্কেলার রাশি এবং উপাংশটা হচ্ছে কি তোমার ভেক্টর রাশি। এই কারণে এখানে একটা কথা বলছি যে যার উপাংশ তার cos থিটা ইনটু যার বরাবর তার একক ভেক্টর, এই একক ভেক্টরটা আমাদের কি দিক নির্দেশ করে, হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখবা। তো এইখানে আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি, হ্যাঁ আমি যদি এখানে তোমাদেরকে একটা কোশ্চেন দেই, কোশ্চেনটা হচ্ছে এরকম যে হচ্ছে এ বরাবর বি এর উপাংশ কত, হ্যাঁ এ বরাবর বি এর উপাংশ কত, তাহলে এইটা তোমরা কিভাবে চিন্তা করবা বলো তো? যদি আমি বলি এ বরাবর বি এর উপাংশ কত, তাহলে মনে রাখবা কি বলতো যার উপাংশ তার cos থিটা, তার মানে কি বলতো বি cos থিটা ইনটু কার বরাবর রে এ বরাবর, তার মানে এ এর একক ভেক্টর এইটা, তো এটা সমান তুমি কি লিখতে পারো বলতো? বি cos থিটা সমান কি লেখা যায় বলতো ভাইয়া? বি cos থিটা সমান লেখা যায় এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ ইনটু ভেক্টর এ ডিভাইডেড বাই কি বলতো ভেক্টর এ এর মান, তাই না? এইটা একটু মাথায় রাখবা এবং এইটা প্রায় তোমার রিটেনে আসার পসিবিলিটি অনেক বেশি, হ্যাঁ এটা হচ্ছে রিটেনে আসার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে এটা রিটেনে আসার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে এটা একটু সবাই মাথায় রাখবা ভাইয়া, এটা রিটেনে আসার পসিবিলিটি অনেক বেশি, উপাংশ এবং অভিক্ষেপের এই কনসেপ্টগুলো একটু ভালোভাবে মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস আছে যেটা আমাদের প্রায় লাগতেছে, সেই জিনিসটা হচ্ছে এরকম যে হচ্ছে বলতো যে দুটি ভেক্টর লম্ব, কি বলতো দুটি ভেক্টর লম্ব কখন হবে বলতো? দুইটা ভেক্টর হবে লম্ব কখন হবে? যদি আমরা জানি কি বলতো ax bx প্লাস ay by প্লাস কি বলতো az bz, এটা যদি 0 হয়, তাই না? এটা যদি 0 হয় তাহলে সেটাকে বলতেছি কি আমরা লম্ব। তো এইটাকে আমরা বইয়ের ভাষায় কি বলি বলতো? আমরা বইয়ের ভাষায় বলি দুইটা ভেক্টর যদি লম্ব হয় তার মানে কি a ডট b এটা কি শূন্য, তাই না? অর্থাৎ ডট গুণন যদি শূন্য হয় তাহলে সেটাকে কি বলতেছি বলতো আমরা লম্ব বলতেছি। কিন্তু আমরা ম্যাথ করার সময় কিন্তু আমাদের আলটিমেটলি এই লাইনটা ইউজ করা লাগবে, x bx অর্থাৎ i এর সহগের গুণ যোগ j এর সহগের গুণ k এর সহগের গুণ, এই গুণফলগুলো যদি শূন্য হয় তাহলে কি হয় আলটিমেটলি আমার কি দুইটা ভেক্টর লম্ব হয়। বুঝতে পারছো ভাইয়া? ওকে, তো এই কনসেপ্টগুলো তোমাকে একটু ক্লিয়ার রাখতে হবে, তাহলে কি তুমি ডট গুণন রিলেটেড যে কোনো প্রশ্নই করুক না কেন তুমি কিন্তু পারবা। ক্লিয়ার? আচ্ছা তো দেখো আমি ডট গুণন সম্পর্কে যদি তোমাকে একটু বলি, দেখো আমি শুরুতে মধ্যবর্তী কোণ কতভাবে নির্ণয় করা যায় এই জিনিসগুলো কিন্তু তোমাকে ঝালাই করে দিছি। এরপর হচ্ছে তুমি কতভাবে অভিক্ষেপ নির্ণয় করতে পারো, উপাংশ নির্ণয় করতে পারো, দুইটা ভেক্টর লম্ব কিনা এই জিনিসগুলো কিন্তু কি আমি ঝালাই করে দিয়েছি। এরপর আমরা যদি দেখি, আচ্ছা সরি, এরপর আসো যে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। হ্যাঁ, এরপর হচ্ছে
ক্ষেত্রফল নির্ণয়, হ্যাঁ ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয় এই জিনিসটার ক্ষেত্রে মাথায় রাখবা যে যদি কখনো এরকম বলে, হ্যাঁ যদি কখনো এরকম বলে যে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, কি বলতো সামান্তরিক, হ্যাঁ যদি বলে সামান্তরিকের ক্ষেত্রফল, তো এটা হচ্ছে দুইটা কেস ঘটে। একটা হচ্ছে মনে রাখবা সামান্তরিকের ক্ষেত্রে যদি এরকম বলে আমার, হ্যাঁ যে হচ্ছে বাহু দ্বারা, হ্যাঁ যদি বলে বাহু দ্বারা, অর্থাৎ এ ও বি, এ এবং বি দুইটা যদি সন্নিহিত বাহু হয়, এ বি দুইটা যদি সন্নিহিত বাহু হয়, তাহলে তার ক্ষেত্রফল কিরকম হবে? যদি বলে যে কর্ণ দ্বারা, হ্যাঁ কর্ণ দ্বারা, অর্থাৎ তোমার দুইটা ভেক্টর এ বি যদি সামান্তরিকের কর্ণ হয়, তাহলে তোমার ক্ষেত্রফল বের করতে বলতে পারে। আচ্ছা এটা একটা। আরেকটা হচ্ছে মনে রাখবা যে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ আচ্ছা সরি দেখো, আরেকটা বলতে পারে কি তোমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, আরেকটা বলতে পারে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল। যদি ত্রিভুজের ক্ষেত্রফল বলে জাস্ট মনে রাখবা যে ক্ষেত্রফলটা হচ্ছে, ক্ষেত্রফলটা জাস্ট মনে রাখবা যে হাফ ইন্টু এ ক্রস বি, এ ক্রস বি, ঠিক আছে এ ক্রস বি, এটা মাথায় রাখবা। এই এ ক্রস বি, এখানে এ বি কি বলতো, এ এবং বি হচ্ছে সন্নিহিত বাহু, ত্রিভুজের সন্নিহিত বাহু, এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ ত্রিভুজের সন্নিহিত বাহু। তাহলে তোমরা একটু বলো তো ভাইয়া যে বাহু দ্বারা যদি কখনো আমাদের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমরা কি করব? মনে রাখবা জাস্ট এ ক্রস বি, জাস্ট এ ক্রস বি, তাই না জাস্ট এ ক্রস বি। যদি কখনো আমার কর্ণ দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করে, জাস্ট কি হাফ এ ক্রস বি, হাফ এ ক্রস বি, এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ হাফ ইন্টু এ ক্রস বি, ঠিক আছে। তাহলে ভাইয়া ক্ষেত্রফল রিলেটেড আমি যে কয়েকটা জিনিস আলোচনা করছি, জাস্ট ক্ষেত্রফল যদি বাহু দ্বারা ক্ষেত্রফল বলে এ ক্রস বি, যদি হচ্ছে কর্ণ দ্বারা ক্ষেত্রফল বলে হাফ এ ক্রস বি, যদি কখনো বলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ ক্রস বি। বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু খুব ভালোভাবে মাথায় রাখবা। আচ্ছা এরপর আসো, আচ্ছা এ ক্রস বি কি করি আমরা? এইটা নির্ণয় করি নির্ণায়কের সাহায্যে, কি বলতো? আচ্ছা সরি, এ ক্রস বিটা আমরা কিভাবে বের করি? নির্ণায়ক দ্বারা, হ্যাঁ নির্ণায়ক দ্বারা। আমরা নির্ণায়ক দ্বারা কি এ ক্রস বি একটু আগে কি বের করছি। ওকে এরপরে আসো, হ্যাঁ এরপরে যদি আমাদের কখনো বলে, এরপরে যদি কখনো এটা বের করতে বলে যে হচ্ছে দুটি ভেক্টর সমান্তরাল, কি বলতো দুটি ভেক্টর সমান্তরাল, যদি এই কথাটা কখনো বলে যে দুইটা ভেক্টর সমান্তরাল, তাহলে আমরা মনে রাখবো যদি কখনো এই কথাটা বলে যে দুইটা ভেক্টর সমান্তরাল, তাহলে তুমি কি বলবা বলো তো? তুমি একবারই বলবা যে ভাইয়া যে হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি এই মানটা আসবে কত বলো তো? 0। কিন্তু আমি বলবো না, আমি বলবো আমরা করব কি এক্স বাই বি এক্স ইকুয়াল টু হবে এ ওয়াই ভাগ বি ওয়াই ইকুয়াল টু কি বলতো এ জেড ভাগ বি জেড, হ্যাঁ বি জেড। এইটা অনুপাতটা সমান হবে, অবশ্যই মনে রাখবা চিহ্ন সহ মান, হ্যাঁ চিহ্ন সহ মান বসাবা, অবশ্যই কি করবো বলতো চিহ্ন সহ মান বসাবা, তাহলে কি দুইটা ভেক্টর সমান্তরাল হয়ে যাবে। আচ্ছা এরপর যদি আমাদের দ্বিতীয় কেসে যদি বলে এরকম হচ্ছে, এটা যদি বলে হ্যাঁ যে হচ্ছে লম্ব ভেক্টর, হ্যাঁ আচ্ছা লম্ব ভেক্টর নির্ণয়, হ্যাঁ লম্ব ভেক্টর নির্ণয়, অর্থাৎ দুইটা ভেক্টর দিয়ে যদি কখনো আমাদের লম্ব ভেক্টর বের করতে বলে, তাহলে আমরা কি করব বলতো? লম্ব ভেক্টরটাই হবে আমার কি ডিরেক্ট একবারে আমরা বলবো যে লম্ব ভেক্টরটা হবে আমাদের এ ক্রস বি, এ ক্রস বি। এই ভেক্টরটাই হচ্ছে কি আমাদের, এইটাই হচ্ছে আমাদের লম্ব ভেক্টর, হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের লম্ব ভেক্টর। বুঝতে পারছো? যদি বলে লম্ব একক ভেক্টর, যদি বলে কি লম্ব একক ভেক্টর, যদি বলে লম্ব একক ভেক্টর, তাহলে মনে রাখবা এই যে ইটাটা তোমাকে বের করতে বলছে যে হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই কি বলতো ভাইয়া মডুলাস অফ এ ক্রস বি, মডুলাস অফ এ ক্রস বি। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি দেখো তো আমরা হচ্ছে ক্রস গুণন ডট গুণন রিলেটেড যতগুলো সম্ভাব্য টাইপ হইতে পারে সব টাইপেই কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে সব টাইপেই কিন্তু আমরা আলোচনা করছি। এই জিনিসগুলো একটু ভালোভাবে তোমাকে বুঝতে হবে, হ্যাঁ এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝলেই কি তুমি পেরে যাবা, হ্যাঁ এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝলেই কি তুমি পেরে যাবা। বুঝতে পারছো সবাই? দেখো তো সবাই কি বুঝতে পারছো? তাহলে ভাইয়া এখানে কিন্তু আমি অনেক জিনিস আলোচনা করছি, একবারেই অনেক জিনিস আমি আলোচনা করছি, যে ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়গুলো আলোচনা করছি, তারপর হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, দুইটা ভেক্টর সমান্তরাল কিভাবে হবে, দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর কিভাবে নির্ণয় করবো সেটা আলোচনা করছি, ঠিক আছে। এর আগের স্লাইডে আবার কি বলছি বলতো, অভিক্ষেপ নির্ণয়, উপাংশ নির্ণয়, দুইটা ভেক্টর লম্ব কিনা সেটা নির্ণয়। এরপর দেখো এবার হচ্ছে মধ্যবর্তী কোণ, তোমার যতভাবে কোণ নির্ণয় করতে বলতে পারে ঠিক সমস্ত টাইপ কিন্তু কি আমরা ডিসকাস করছি, ঠিক আছে। এখন এই টপিকসগুলোর আলোকে আমরা একটু প্রশ্ন দেখে আসি যে কিভাবে আমরা প্রশ্ন সলভ করব।
আচ্ছা, তোমরা দেখো এই প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে দুইবার আসছে। প্রশ্নটাতে কি বলা ছিল সবাই একটু দেখো তো, বলো প্রশ্নটা। হ্যাঁ বুঝছো, ঠিক আছে। ওকে, প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে দুইবার আসছে। প্রশ্নটাতে কি বলা যাচ্ছে দেখো তো সবাই, সবাই একটু সলভ করে ট্রাই করো। ওকে, প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে দুইবার আসছে। হ্যাঁ, একটু দেখো তো সবাই। আচ্ছা, কি বলা আছে দেখো তো, যে দুইটা ভেক্টর এ এবং বি এদের মধ্যবর্তী কোণ কত। আমি বলছিলাম যে যদি কখনো আমার কি দেওয়া থাকে ভেক্টর আকারে দুইটা ভেক্টর দিয়ে দিয়ে আমাদেরকে মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে আমরা কিভাবে করব বলো তো। আমরা একবারই বলবো যে মধ্যবর্তী কোণটা আমার হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু হচ্ছে, আমরা একটু একবারই বলবো কি বলতো, মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, মধ্যবর্তী কোণ একবারই বলবো কি থিটা ইকুয়াল টু কস ইনভার্স, থিটা ইকুয়াল টু কস ইনভার্স, একবারই বলবো এ ডট বি ডিভাইডেড বাই কি মডুলাস অফ এ, মডুলাস অফ এ ইন্টু কি মডুলাস অফ বি। আচ্ছা, আমি বলতেছি যে এইটা কি করবা তোমরা, সূত্র মনে মনে পড়বা, সূত্র পড়বা মনে মনে, আর রাফ খাতায় ডিরেক্ট হচ্ছে ম্যাথগুলো বুঝাই করে ফেলবা, মানগুলো বসাই দিবা। তো সেটা কি রকম আসবে দেখো তো, আমি যদি বলি যে হচ্ছে কস ইনভার্স এ ডট বিটা কত আসবে বলো তো, আই এর সাথে কি করব, শুধু আইটা আমি গুণ করব। আচ্ছা, জে আছে এখানে, জে নাই জিরো, কে আছে কে নাই জিরো, ঠিক আছে, এটা হচ্ছে জিরো, এটাও কি জিরো আসতেছে। তাহলে কত আসতেছে বলো তো, 3 + 15, উপরে আসতেছে কত 15, এরপর রুট ওভার নিচে কত আসতেছে বলো তো, তাহলে 9 + 9 মানে কত 18, রুট ওভার 18, এখানে কত আসতেছে রুট ওভার 5 × 5 = 25, 5 × 5 = 25, তার মানে কত 50, তাই না 50। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেখো তো যে কস ইনভার্স এখানে কত আসতেছে 15 ডিভাইডেড বাই 9 × 2 = 18, তার মানে কত 3√2 বলা যায়। এখানে কত যায় 25 × 2 = 50, তার মানে কত 5√2, 5√2। এখন এই জায়গা থেকে তুমি সিম্পলি বলতে পারো না 3 5 কাটা যায়, তাহলে 1/√2 × √2, তার মানে কি cos ইনভার্স কত বলো তো হাফ, cos ইনভার্স হাফ। তাহলে cos কত ডিগ্রি মান হাফ বলো তো ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ নাহিদ। ওকে, আচ্ছা তাহলে cos কত ডিগ্রি মান হাফ বলো তো ভাইয়া, cos হচ্ছে তোমার কি 60 ডিগ্রি, বা যেটাকে আমরা বলতেছি কি বলো তো π/3। হ্যাঁ, π/3 এর মান হচ্ছে হাফ, বুঝতে পারছো, π/3 এর মান হচ্ছে হাফ, ঠিক আছে। তো এভাবে তোমরা একটু চিন্তা করবা, পরীক্ষার হলে দেখো এই জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে লিখতেছি, কিন্তু পরীক্ষা হলে কি তুমি সূত্র পড়বা মনে মনে, আর পরীক্ষার খাতায় কি শুধু রাব করবা, ঠিক আছে, পরীক্ষার খাতায় শুধু ভ্যালুগুলো বসাবা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ, আরিফ অ্যান্সার করছে, ঠিক আছে, হ্যাঁ অনেকে অ্যান্সার করতে পারছে, ঠিক আছে, বুঝতে পারছো সবাই। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা খুব ভালোভাবে, ঠিক আছে। ওকে, এরপর আসো, এরপর হচ্ছে আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই, এই তোমরা একটু অ্যান্সার করবা। হ্যাঁ, তোমরা একটু কমেন্টে অ্যান্সার করবা, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আসলে বুঝতেছো। হ্যাঁ, তোমরা একটু রেসপন্স করবা, নাহলে কিন্তু বোঝা যাবে না ভাইয়া। হ্যাঁ, তোমরা একটু সবাই রেসপন্স করবা। ওকে, এরপরে আসো। আচ্ছা, এইটাই তো করলাম না, আচ্ছা আচ্ছা এটাই করছি, এর স্লাইড রিপিট হয়েছে। এবার এই প্রশ্নটা দেখো। হ্যাঁ, এই প্রশ্নটা একটু দেখো, তোমরা সবাই একটু রেসপন্স করবা। হ্যাঁ, ওকে, দেখো তো, তাহলে ভাইরা আমার হিসাব বলছেন যে অন্য ভাইরা যারা ক্লাস নেবে তোমরা রেসপন্স থাকলে কি ভাইয়া হচ্ছে আরো আগ্রহ সহকারে পড়াবে, যে হ্যাঁ স্টুডেন্টদের আগ্রহ আছে, ভাইয়া আরো সেরাটা দিবে, বুঝতে পারছো। তোমরা একটু রেসপন্স করবে সবাই। ওকে, হ্যাঁ তাহসিনে বুঝতে পারছে। বলা আছে এ এর মান কত হলে এ এবং বি ভেক্টর দুইটা পরস্পর লম্ব, তাই না, পরস্পর লম্ব হবে। প্রশ্নটা দেখছো কতবার আসছে, তার মানে প্রশ্নটা তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে লম্ব হবে, আমি কি বলছিলাম যে ভাইয়া বলো তো, যদি আমার ax bx প্লাস ay by প্লাস az bz এইটা গুণফল যদি আমার শূন্য হয়, তাহলে কি হবে বলো তো, আমার কি আচ্ছা আলটিমেটলি লম্ব হবে। হ্যাঁ, এই কারণে আমি তোমাদেরকে যেটা বলতেছি যে ভাইয়া আমি বারবার বলতেছি তোমরা সূত্র পড়বা মনে মনে, প্র্যাকটিক্যালি শুধু মান বসা। তুমি পরীক্ষা খাতে কি বসাবা জানো, আমি যেটা বলতেছি এই লাইনে তুমি সরাসরি পরীক্ষা করবা। তাহলে আই এর সহগের সাথে কি করব বলো তো, এই দুটো গুণ করব, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ করব, কে এর সহগের সাথে কি করব বলো তো, এই কে এর সহগটা আমি গুণ করব, ঠিক আছে। তাহলে যদি গুণ করি 2i + 4i, তার মানে কত 4 × 2 = 8, আচ্ছা -2a, আচ্ছা এরপর কত আসতেছে বলতো 1k - 2k, তার মানে কত -2 = 0, বুঝতে পারছো। তার মানে কি আমি বলতে পারি যে -2a = কত -6,
তার মানে একবারই তুমি কি এখান থেকে বলতে পারতেছো বলো তো, -2 মাইনাস মাইনাস কাটলাম, 2 2 কাটলে কত 3, অতএব a ইকুয়াল টু কি বলা যায় রে, a ইকুয়াল টু কি 3 বলা যায় বলো তো, a ইকুয়ালস টু কি 3 বলা যায়, হ্যাঁ a ইকুয়ালস টু 3 বলা যায়, ঠিক আছে। হ্যাঁ তোমরা একটু রেসপন্স করবে, এই দেখো তোমরা রেসপন্স করতেছো, আসলেই ভালো লাগে, তোমরা যখন রেসপন্স করবে না তখন আসলেই আমাদের ভালো লাগে, হ্যাঁ ওকে, তোমরা যখন রেসপন্স করবে তখন আসলেই আমাদের ভালো লাগে, হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে। ওকে এরপর আসো, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, এরপর আসো তো, এই প্রশ্নটা সবাই একটু দেখো তো, বলেছে দুইটা ভেক্টর a এবং b দিয়ে বলছে a এর মান কত হলে ভেক্টর দুটি কি হবে সমান্তরাল। তাহলে সমান্তরাল কি বলছি যে ax bx ay by ইকুয়াল টু কি বলতো az bz, তাই না? এটা তোমাদের পড়াইছি না রে, বলো এই সি এ তো দিছি, হ্যাঁ ও আচ্ছা ও নাহিত, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সি হবে। তো এটা কি হবে বলো, বলো তো ভাইয়া এটা কি হবে রে? তাহলে অবশ্যই কি মনে রাখবো, এখানে অবশ্যই চিহ্ন সহ বসাবো, হ্যাঁ চিহ্ন সহ বসাবো, তাই না? অনেকেই আছে কি ভাই চিহ্ন সহ না বসানোর কারণে তোমার কিন্তু অ্যান্সার ঝামেলা চলে আসবে। দেখো একটু চিহ্ন সহ যদি আমি বসাই তাহলে কত আসবে বলো তো। আচ্ছা তার মানে এখানে চিহ্ন কত 1, তার মানে কি 1 ভাগ a ইকুয়াল টু কি বলো তো -3 ভাগ 6, তাই না? তার মানে একবারই তো আমি বলতে পারছি বলো তো a ইকুয়াল টু কত আসতেছে, যদি উল্টাই দেই তার মানে কত -2, ঠিক আছে a ইকুয়াল টু একবারই -2, ঠিক আছে ওরে সাবাস। হ্যাঁ আরিফ মন্ডল অনেক দিন পর মন্ডলে হচ্ছে অ্যান্সার করলো। আচ্ছা মন্ডল সুমু, হ্যাঁ সবাই বলছে ঠিক আছে, অ্যান্সারটা বি, বুঝতে পারছো সবাই? অ্যান্সারটা হচ্ছে কত বি -2। হ্যাঁ নূর, হ্যাঁ নূর ভাইয়া দেখো আমি বারবার বলতেছি কি তোমরা যখন আলটিমেটলি রেসপন্স করবা তখন যে ভাইয়েরা ক্লাস নিবে তারা বুঝবে যে হ্যাঁ স্টুডেন্ট আমার বুঝতেছে। এখন তোমরা যদি রেসপন্স না করো তাহলে কি ক্লাসটা আসলে অফলাইনের যে ফিলটা এটা কিন্তু পাওয়া যায় না। সাপোজ অফলাইনে আমি পড়াচ্ছি স্টুডেন্টরা কোনো রেসপন্স করতেছে না, তাহলে আমি কি বুঝে নিব যে ওরা হয়তো বুঝতেছে না। এই কারণে আমরা অনলাইনে অফলাইনে একটা ভাইব ক্রিয়েট করব, এই কারণে তোমরা রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার পড়ানোগুলো তোমরা কি বুঝতেছো, ঠিক আছে ওকে ঠিক আছে। হ্যাঁ ওকে হ্যাঁ মোটামুটি সবাই অ্যান্সার করতে পারছে, ঠিক আছে হ্যাঁ নাহিদ নূর সুমু সবাই অ্যান্সার করছে। এরপরে আসো, আচ্ছা এই প্রশ্নটা একটু দেখো তো, এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি 15-16 একটা প্রশ্ন, কি বলা আছে যে পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, হ্যাঁ বাহু নির্দেশ করলে উপযুক্ত এককে, তাহলে উপযুক্ত একক কি হইতে পারে বলতো, বর্গ মিটার হইতে পারে, বর্গ সেন্টিমিটার বা যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা উপযুক্ত এককে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কি হবে বলতো, বলো তাহলে এটা আমরা কিভাবে চিন্তা করব যে ক্ষেত্রফলটা ডিরেক্ট আমরা একবারে বলবো কি পি ক্রস কিউ, তাই না? এইটা তাহলে কত বলতো একবারে আমরা বলে দিব যে সেটা কত আই জে কে, সেটা কত আসতেছে রে 1 -1 1 1 1 -1। হ্যাঁ দেখো এটা কিন্তু খুব দ্রুত আমরা গুণ করতে পারবো, খুব সিম্পলি গুণ করতে পারবো। দেখো আমি যদি আই নেই এইটা যদি নেই এইটা আর এইটা বাদ, তাহলে কত আসে এই দুটা গুণন মাইনাস কি এই দুটা গুণন, তার মানে কত মাইনাস আলটিমেটলি কেটে -1 তার মানে কি 1 -1 - j যদি নেই তাহলে এইটা নিয়ে যদি নেই আমি এইটা আর এইটা বাদ, তার মানে কত আসতেছে -1 প্লাস যদি আমি কে নেই তাহলে এইটা আর এইটা বাদ, তার মানে কত 1 + 1, ঠিক আছে 1 + 1, তাহলে কত আসতেছে বলো তো এটা এই পার্টটা হয়ে যাচ্ছে কত এতটুকু হয়ে যাচ্ছে কত 0, তাহলে এটা কত আসতেছে -2 মাইনাস তার মানে কত 2j প্লাস কত 2k, তাহলে এর ক্ষেত্রফল কি পি ক্রস কিউ মডুলাস না পি ক্রস কিউ মডুলাস, তাহলে সেটা কত বলো তো √4 + 4, তাই না? তার মানে আলটিমেটলি কত 8, তার মানে কি 2√2, ঠিক আছে হ্যাঁ 2√2, ঠিক আছে 2√2। তাহলে কে কে করছে দেখি, আচ্ছা রকি সুমু তাহাসিন আরিফ রুদ্র, হ্যাঁ সবাই অ্যান্সার করছে, ঠিক আছে সাবাস। তো ভাইয়া এভাবে তোমরা কি একটু ক্ষেত্রফলগুলা চিন্তা করবা। হ্যাঁ আরিফও অ্যান্সার করছে, ঠিক আছে হ্যাঁ আরিফও অ্যান্সার করছে। ওকে এরপরে আমরা আসি, আচ্ছা এরপর ভেক্টর ক্যালকুলাস। দেখো আমরা আর বেশিক্ষণ লাগবে না, আমাদের মোটামুটি চ্যাপ্টারগুলো গুছানো হয়ে যাবে।
এরপর আমরা যেটা পড়বো ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস নিয়ে সবার একটা ভয়ের জায়গা থাকে এবং এই জায়গা থেকে তোমার ডিইউ তে রিটেন আসবে। হ্যাঁ, রিটেন আসার পসিবিলিটি অনেক বেশি এবং বিগত বছরে কিন্তু কি রিটেন আসছে। হ্যাঁ, এই ডিইউ তে এই জায়গা থেকে রিটেন আসার পসিবিলিটি অনেক বেশি, এই জায়গা থেকে তোমার কি রিটেন আসার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, তো আমরা একটু দেখি কি কি আছে। আচ্ছা, আমরা একটু রিটেন করব, এই কারণে প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। কি পড়বো বলো তো? গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট, ঠিক আছে। ভেক্টর ক্যালকুলাস মানে কি বলতো? আমরা ভেক্টর ক্যালকুলাসের তিনটা জিনিস পড়ি, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। তো আমরা গ্রেডিয়েন্ট নিয়ে পড়াশোনা শুরু করি। দেখো তো গ্রেডিয়েন্টে কি এরকম যে আমার সাপোজ এটা কি করে বলতো? স্কেলার রাশিকে কি করে? ভেক্টরে রূপান্তর করে, তাই না? ভেক্টরে রূপান্তর করে। স্কেলার রাশিকে কি করে? ভেক্টরে রূপান্তর করে। কিভাবে করে? সাপোজ আমার হচ্ছে ডেল ফাই, এটা হচ্ছে একটা আমার গ্রেডিয়েন্ট। তো এটা কিরকম বলতো? ডেল ফাই হচ্ছে এরকম, আমরা মনে রাখবো একবারেই যে ডিডি এক্স অফ ফাই ইন্টু আই প্লাস ডিডি ওয়াই অফ ফাই ইন্টু জে প্লাস ডিডি জেড অফ ফাই ইন্টু কে। এটা মাথায় রাখবা যে ভাইয়া এখানে মেইন যে ফোকাসের যে জায়গাটা হচ্ছে এই যে ফাইটা, এই ফাইটা কিন্তু সবার সাথে গুণ আছে, এই ফাইটা সবার সাথে কি অন্তরীকরণ করব, ঠিক আছে? অন্তরীকরণ করব। তো বেসিক অন্তরীকরণে দেখো তো বেসিক কিছু আমাদের জিনিস লাগবে। যেমন আমি তোমাদেরকে যদি বলি বলো তো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে তোমরা কি বলবা? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, এবার আমি যদি বলি ডিডি এক্স অফ কনস্ট্যান্ট, তাহলে তোমরা কি বলবা? জিরো। আচ্ছা, কনস্ট্যান্ট কিভাবে চিনবো? যদি কি বলতো এইখানে যে আমার এক্সটা আছে, যদি কোনো কারণে এই জায়গায় এক্সটা আমার না থাকে, এই জায়গায় যদি এক্সটা না থাকে তাহলে সেটাকে বলি কি? কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে কি হয় বলতো? জিরো হয়ে যায়, ঠিক আছে? কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে কি হয়? জিরো হয়ে যায়। ওকে, তো এই জিনিসটা আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বারবার বলতেছি এটা হচ্ছে রিটেনের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে রিটেন আসে, প্রায় রিটেন আসে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা একটু ডাইভারজেন্সটা পড়বো। হ্যাঁ, আমরা একটু যেটা পড়বো সেটা হচ্ছে ডাইভারজেন্স। হ্যাঁ, আমরা একটু ডাইভারজেন্স কনসেপ্টটা পড়বো। হ্যাঁ, আমরা একটু যেটা পড়বো সেটা হচ্ছে ডাইভারজেন্স। দেখো ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা যে সিস্টেমটা মাথায় রাখবো যে আমরা ডাইভারজেন্সকে কি করে বলতো? এটা কি করে বলতো? ডাইভারজেন্স তোমার হচ্ছে এটা কি করে বলতো? একটা হচ্ছে ভেক্টরকে স্কেলার বানায়। হ্যাঁ, স্কেলার বানায়। একটা ভেক্টর রাশিকে তোমার স্কেলার বানানোর জন্য কি করা হয় বলতো? ডাইভারজেন্স করা হয়। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে ডাইভারজেন্সটা হচ্ছে ডেল। আচ্ছা, এটাকে আমি একটু যদি লিখি, দেখো আমি যদি একটু সাইডে লিখি যে ডাইভারজেন্সটা হচ্ছে আমার এরকম যে আমার ডেল ডট এ, এটাকে আমরা বলতেছি এরকম ডিডি এক্স অফ এ এক্স আই প্লাস ডিডি ওয়াই অফ এ ওয়াই জে প্লাস ডিডি জেড অফ এ জেড কে। হ্যাঁ, এ জেড কে। অর্থাৎ প্রতিটা উপাংশকে যদি আমি কি করি এক্স ওয়াই এবং জে এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি, হ্যাঁ ডাইভারজেন্সটা আমরা একবারেই বিস্তারিত পড়বো। হ্যাঁ, ডাইভারজেন্সটা একবারে বিস্তারিতই পড়বো, সমস্যা নেই। হ্যাঁ, ভয় কিছু নেই, ভাইয়া আসি তো আমি, ঠিক আছে? ডাইভারজেন্সটা একবারে বিস্তারিত পড়বো। তাহলে দেখো এইখানে আমি কি পাবো বলতো? এই অন্তরীকরণ করলে আমি কি পাবো বলতো? এইখানে একটা মান পাবো। কি বলতো? এইখানে আমি একটা মান পাবো। আচ্ছা, কি মান পাইতে পারি? আমি পাইতে পারি এই ডাইভারজেন্সের এই মানটা। দেখো এই ডাইভারজেন্সের এই মানটা হইতে পারে কি এরকম হইতে পারে বলতো? ডাইভারজেন্সের ডেল ডট এ, এই মানটা আমার পজিটিভ হইতে পারে। এই ডাইভারজেন্সের এই মানটা দেখো তো, ডাইভারজেন্সের এই মানটা অর্থাৎ ডেল ডট এ, এই মানটা আমার জিরো হইতে পারে। আচ্ছা, ডাইভারজেন্সের এই মানটা, কিছু কাজ আছে আপনার, কিছু বলবেন? আচ্ছা, ভাইসা দেখা করবেন নাকি? আচ্ছা, ডাইভারজেন্সের এই মানটা যে ডেল ডট এ, এই মানটা আমার কি হইতে পারে বলতো? নেগেটিভ হইতে পারে। দেখো এই মানটা আমার পজিটিভ হইতে পারে, এই মানটা আমার কি পজিটিভ হইতে পারে, এই মানটা আমার পজিটিভ হইতে পারে,
ডাইভারজেন্সের মানটা আমার পজিটিভ হইতে পারে, শূন্য হইতে পারে, নেগেটিভও হইতে পারে। আচ্ছা, এই পজিটিভ হওয়া, শূন্য হওয়া বা নেগেটিভ হওয়া দ্বারা আসলে কি বোঝায়, এই জিনিসটা যদি আমরা একটু বোঝার ট্রাই করি, দেখো তাহলে আমরা বলতে পারি যে এরকম, হ্যাঁ, পজিটিভ হওয়ার মানে হচ্ছে এইটা আলটিমেটলি এরকম নির্দেশ করে যে একটা বিন্দু থেকে তড়িৎ ফ্লাক্সগুলো বাইরের দিকে নির্গত হচ্ছে, তড়িৎ ফ্লাক্সগুলো বাইরের দিকে নির্গত হচ্ছে। আচ্ছা, ডাইভারজেন্সের মান শূন্য হওয়ার মানে হচ্ছে যে একটা ক্ষেত্রে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স আগত ঘটবে ঠিক একই পরিমাণ তড়িৎ ফ্লাক্সের মান কি নির্গত হবে, বুঝতে পারছো? আচ্ছা, ডাইভারজেন্সের মান নেগেটিভ মানে হচ্ছে যে একটা বিন্দুতে আশপাশ থেকে বাইরে থেকে কি তড়িৎ ফ্লাক্সের আগমন ঘটবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? যে ডাইভারজেন্সের মান পজিটিভ মানে কি ওই জায়গা থেকে সরাই যাচ্ছে, শূন্য মানে যে পরিমাণ আসতেছে ঠিক একই পরিমাণ নির্গত হচ্ছে, ঋণাত্মক মানে কি আশপাশ থেকে জমা হচ্ছে। এইটা দ্বারা আসলে আমরা কি বুঝি মনে রাখবা, এইটা দ্বারা আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারি। কি কি রকম সিদ্ধান্ত? যখন আমার ডাইভারজেন্সের মানটা পজিটিভ হয় তখন এটাকে বলি আমরা সোর্স বা উৎস, সোর্স বা উৎস বলতে পারি। এবং এই জায়গায় মনে রাখবা যে এই জায়গায় কোনো বস্তুর আয়তন, হ্যাঁ, আয়তনটা তোমার বৃদ্ধি ঘটে এবং সেই জায়গার ঘনত্বটা হ্রাস পায়, হ্যাঁ, ঘনত্বটা হ্রাস পায়, ঠিক আছে, ঘনত্বটা হ্রাস পায়। এই কথাটা একটু মাথায় রাখবা। যদি কখনো তোমার ডাইভারজেন্সের মানটা নেগেটিভ ঘটে, যেহেতু আশপাশ থেকে এক বিন্দুতে মিলিত হচ্ছে, তখন এটাকে বলি সিঙ্ক, কি বলতো, সিঙ্ক বা গ্রাহক বলা হয়। এগুলো এমসিকিউতে তোমার হেল্প করবে। এবং এইটাকে বলতেছি আমরা যেহেতু আশপাশ থেকে জিনিসগুলো আসতেছে, তখন কি বলতো, আয়তন তোমার হ্রাস পাবে এবং হচ্ছে তোমার ঘনত্ব কি হবে বলতো, ঘনত্ব বৃদ্ধি পাবে, হ্যাঁ, ঘনত্ব বৃদ্ধি পাবে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গা থেকে আমরা এখন যদি জিরো হয় তাহলে কি করবা মনে রাখবা, যদি কখনো ডাইভারজেন্সের মান শূন্য হয়ে যায় তখন সেটাকে আমরা বলি কি বলতো, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, তখন সেটাকে বলি কি বলতো, সলিনয়েডাল, কি বলতো, সলিনয়েডাল, হ্যাঁ, সলিনয়েডাল বলা হয়। অর্থাৎ ডেল ক্রস এ, ডেল ডট এ, এই মানটা যদি জিরো হয় তাহলে সেটাকে কি বলি বলতো, সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি, একটা ক্ষেত্রে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স আসবে ঠিক একই পরিমাণ কি তড়িৎ ফ্লাক্স নির্গত হবে, ঠিক আছে, একই পরিমাণ তড়িৎ ফ্লাক্স কি হবে, নির্গত হবে। আচ্ছা, তো এই জায়গায় এইটা ইম্পর্টেন্ট, এই সলিনয়েডাল থেকে আমাদের প্রায় প্রশ্ন আসে, এই সলিনয়েডাল থেকে আমাদের কি প্রায় প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, ডাইভারজেন্স সম্পর্কে এই ইনফরমেশনগুলো একটু ভালোভাবে আয়ত্ত করে নিবা, বুঝতে পারছো, ভালোভাবে আয়ত্ত করে নিবা। তো অনুরূপভাবে যদি আমরা বলি কার্ল, হ্যাঁ, আচ্ছা, কার্লের কথা যদি বলি, জাস্ট কিচ্ছু না, যদি একটু কার্লটা একটু বলি, যে কার্লটা কি বলতো, ডেল ক্রসে, হ্যাঁ, ডেল ক্রসে। এইটা থেকে তোমাদের কম আসে কারণ কি আসলে সময় থাকে না। ডেল ক্রসে জাস্ট এইটা যদি শূন্য হয়ে যায় তাহলে কি হয়, সংরক্ষণশীল এবং অঘূর্ণনশীল। কার্ল থেকে প্রশ্ন কম আসে কারণ কি ভাই, আসলে তোমার ওই যে ওই সময়টা থাকে না, যেহেতু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যান্সার করতে হয়। এটা ইঞ্জিনিয়ারিংয়ে বেশি আসে, তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসার পসিবিলিটি খুবই জিরো। তো এই টপিক্সটা একটু ভালোভাবে দেখবা, হ্যাঁ। তো কার্ল থেকে কি ধরনের প্রশ্ন, মানে ভেক্টর ক্যালকুলাস থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসে আমরা একটু যদি দেখি। দেখো তো সবাই এতটুকু কি বুঝছো, তোমরা একটু রেসপন্স করবা, সবাই এতটুকু কি বুঝছো যা পড়াইলাম, বলো তো সবাই কি বুঝছো রে? দেখো তো সব ভাইয়ারা, দেখো। আচ্ছা, আমরা এই যে প্রশ্নটা দিছি এটা একটা রিটেনের প্রশ্ন দিছি আমি তোমাদেরকে, হ্যাঁ, এটা হচ্ছে রিটেন। রিটেনে এই প্রশ্নটা আসবে তোমাদের, মানে এই টাইপের প্রশ্ন আসবে এবং একটা অনেক বড় প্রশ্ন। তাহলে রিটেন প্রশ্ন সলভ করার প্রথম কাজ কি, আমি পেজটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। আমি পেজটাকে কি করছি, তোমার যে খাতাটা আছে তোমার খাতাটাকে তুমি অবশ্যই 3 ভাগে ভাগ করে নিবা এবং বাসায় প্র্যাকটিসের সময়ও ঠিক সেম ভাবেই ট্রাই করবা, 3 ভাগে ভাগ করে নিলা। আচ্ছা, এরপর বলা আছে যে এ একটা ভেক্টর এবং ফাই একটা স্কেলার, বলছে এত বিন্দুতে এ ডেল ফাই এটা কত। তাহলে প্রথমে আমি কি করবো, আগে এইটা বের করবো, তারপর ডট গ্রহণ করে দেখবো যে তারপর বিন্দু বসাবো। আচ্ছা, তাহলে ডেল ফাইটা কিরকম হয় বলতো, আমার ডেল ফাইটা কিরকম হবে দেখো, তাহলে আমার কি ডিডি এক্স অফ এই পুরোটাই না 2z মাইনাস এক্স কিউব ওয়াই আই। দেখো আমি তোমাদের বোঝানোর স্বার্থে লিখতেছি টোটালটাই, কিন্তু তুমি পরীক্ষা হলে টোটালটা লেখার দরকার নেই আসলে, ঠিক আছে? আচ্ছা, বোঝানোর সাথে টোটালটা লিখতেছি, তুমি পরীক্ষা হলে কি টোটালটা লিখবা না। আচ্ছা, তো অনুরূপভাবে আমি বলতে পারি কি ডিডি ওয়াই অফ কত 2z। আচ্ছা, আমি বোঝানোর সাথে কিন্তু টোটালটাই লিখতেছি, আমি বারবার বলতেছি তুমি পরীক্ষার হলে টোটালটাই লিখবা না, পরীক্ষা হলে টোটালটাই লিখবা না। আচ্ছা, তাহলে কত 2z
মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস, আচ্ছা এখানে জে আসবে প্লাস দেখো ডিডি জেড অফ 2z মাইনাস এক্স কিউব ওয়াই। আচ্ছা কে, আচ্ছা এখানে তুমি বলতে পারো যে ভাই আপনি তো এক কাজটা বারবার করছেন, এই যে এতটুকু আমি কি সবার সাথেই করছি না, এতটুকু পার্ট আমি কি সবার সাথেই গুণ করে দিছি, এইটাই তো হচ্ছে ভাইয়া কি তোমার গ্রেডিয়েন্ট, বুঝতে পারছো? তো এর যদি আমরা গ্রেডিয়েন্ট করি কি বলতো, আচ্ছা 2z মাইনাস এক্স কিউব ওয়াই, ঠিক আছে তাহলে বলো কত আসবে বলো তো, তাহলে প্রথম যে পার্টটা আসতেছে 2z মাইনাস এক্স কিউব ওয়াই, তার মানে এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এখানে কি এক্স আছে নাই, তার মানে কি 0 মাইনাস এক্স এর সাপেক্ষে এখানে এক্স কিউব আছে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমবে, পাওয়ারটা যদি সামনে আসে কত মাইনাস 3x স্কোয়ার ওয়াই, তাই না, এইটা ইন্টু আই। তোমাদের বোঝানোর স্বার্থে আমি পুরোটাই লিখতেছি, পরীক্ষা হলে যত শর্ট করা যায়। ওকে হ্যাঁ, তোমার বেসিক ক্লিয়ার করার জন্য তুমি ডিইউ ছাড়া যে কোনো ইউনিভার্সিটির জন্য এই ক্লাসগুলো প্রযোজ্য। দেখো ভাই তুমি দেখো তো আমি যে বেসিকগুলো পড়াচ্ছি এটা সব জায়গায় লাগতেছে না। আচ্ছা যেহেতু আমরা ডিইউ এর জন্য স্পেশালি পড়াচ্ছি এই কারণে রিটেন টাইপগুলোকে একটু কি বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু অন্য সকল বিষয় তোমার সকল ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য। এখন তুমি যখন এই জিনিসগুলো বুঝবা এর চেয়ে সহজ আসলে তুমি এমনি পারবা, হ্যাঁ এর চেয়ে সহজ আসলে কি তুমি এমনি পারবা, হ্যাঁ তুমি সব ইউনিভার্সিটির জন্য করতে পারবা, সমস্যা নেই। ওকে এরপর দেখো তাহলে এর যদি অন্তরীকরণ করি তাহলে এটা কত আসতেছে প্লাস dy ইন্টু জেড, তার মানে কত 0 মাইনাস ডিডি ওয়াই অফ ওয়াই 1, তার মানে কি থাকতেছে বলতো মাইনাস এক্স কিউব, ঠিক আছে এক্স কিউব ইন্টু জে প্লাস দেখো তো ডিডি জেড, এখানে জেড আছে তার মানে কি শুধু 2, এখানে 0 তার মানে কি 2k, বুঝতে পারছো? এইটা হচ্ছে তার মানে আলটিমেটলি কি আসতেছে বলতো যে মাইনাস 3x স্কোয়ার ওয়াই জে ওয়াই আই প্লাস মাইনাস এক্স কিউব জে প্লাস কত 2k, এটা হচ্ছে ডেল ফাই এর ভ্যালুটা। আচ্ছা এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 তে তোমার কি করতে হবে, পার্ট 2 তে কি করতে হবে বলতো যে হচ্ছে অতএব এবার কি করব আমরা পার্ট 2 এর যে কাজটা যে a ডট ডেল ফাই এটা চিন্তা করবো, তাহলে এটা সমান কত আসবে বলতো, এই যে কি করব তাহলে এই দুইটা ডট করব, এই দুইটা যখন আমি ডট করব আই এর সাথে আই এর সহগের গুণ করব, তাহলে আমি গুণ করে দিই টোটালটাই কি আসে বলতো 2x স্কোয়ার ইন্টু 2x স্কোয়ার ইন্টু এইটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটা আমি ব্র্যাকেট দিয়ে দেই মাইনাস 3x স্কোয়ার ওয়াই, বুঝছো, প্লাস এই যে এইটার সাথে আমি কি করব এই যে এই পার্টটা গুণ করব, তাহলে মাইনাস কত আছে বলতো মাইনাস 3y z ইন্টু এখানে কত আছে রে মাইনাস কত এক্স কিউব না মাইনাস এক্স কিউব, ওকে হ্যাঁ মাইনাস এক্স কিউব। আচ্ছা প্লাস পরেরটা কত আছে রে, পরেরটা আছে কত তোমার এক্স জেড স্কোয়ার ইন্টু কি বলতো 2, ঠিক আছে তাহলে এইটা আলটিমেটলি তোমার কত আসতেছে বলতো ভাইয়া যে মাইনাস কত 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 4 y মাইনাস হচ্ছে প্লাস 3x কিউব ওয়াই জেড প্লাস কত 2x জেড স্কোয়ার, বুঝতে পারছো? এটা হচ্ছে কি তোমার দ্বিতীয় যে কেসটা। আচ্ছা ক্লাস হচ্ছে আর সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, 15 মিনিট আর সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে শেষ, ঠিক আছে আর 15 মিনিট লাগবে। ওকে এরপর দেখো তাহলে হচ্ছে 1 মাইনাস 1 এবং 1 বিন্দুতে এবার যদি জাস্ট আমি কি করি বিন্দুগুলো বসাই দেই, তোমরা একটু বসাই দিবা তাহলে কি এরকম একটা মান পাবা। দেখো জাস্ট বিন্দুগুলো যদি বসাই দাও কত আসবে বলো তো, এই জায়গায় যদি বিন্দুগুলো বসাই দিই কত আসে বলো তো, তাহলে মাইনাস 6 ইন্টু তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 4 মানে কত 1 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 1 প্লাস তাহলে 3 ইন্টু 1 কিউব ইন্টু y এর ভ্যালু কত মাইনাস 1 ইন্টু z এর ভ্যালু কত রে, z এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 2 ইন্টু x এর ভ্যালু কত 1 z এর ভ্যালু কত 1 স্কোয়ার, তার মানে একবারই বলো কত আসে বলো তো এখানে হচ্ছে মাইনাস 6 তার মানে 6 মাইনাস 3 প্লাস কত 2, তাই না, তার মানে কত 8 মাইনাস 3 ইকুয়াল টু কত 5, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার। দেখো ভাইয়া তুমি যদি এই টেকনিকে করো, হ্যাঁ তুমি যদি এই টেকনিকে করো তাহলে তোমার রিটেনের জন্য তুমি স্পেসও পাবা আর কি ভুলও হবে না, ঠিক আছে। তোমরা যদি সরাসরি নিচ দিয়ে শুরু করো তাহলে কিন্তু কি তুমি ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য স্পেস পাবা না, তো স্পেস পাওয়ার জন্য তুমি এই ভাগটা করে নিবা, ঠিক আছে এই ভাগটা অবশ্যই পেন্সিল দিয়ে করে নিও বা মনে মনে করে নিও, কলম দিয়ে করানোর দরকার নাই। ওকে এরপর আসো
এটা হচ্ছে তোমার রিটেনের জন্য, এই টপিক থেকে বারবার রিটেন আসবে, ঠিক আছে, রিটেন আসে, এটাও হচ্ছে রিটেনের জন্য। কি বলা আছে বলতো, দেওয়া আছে আর একটা ভেক্টর হলে দেখাও যে আর এর ভেক্টরের ডাইভার্জ, ভেক্টরটি একটি কি সলিনয়েডাল, ভেক্টরটি কি বলতো একটা সলিনয়েডাল। সলিনয়েডাল কখন হবে বলতো? আচ্ছা তাহলে সলিউশনে তুমি কি করবা, আর সলিনয়েডাল হবে কি বলতো, আর সলিনয়েডাল হবে যদি কি হয় বলতো, যদি হচ্ছে ডেল ডট আর কি হয় শূন্য হয়। হ্যাঁ, ডেল ডট আর যদি শূন্য হয় তাহলে কি হবে বলতো, ডেল ডট আর যদি শূন্য হয় তাহলে সেটাকে কি বলবো আমরা, সলিনয়েডাল হবে। আচ্ছা তো এবার যদি আমরা দেখি কি বলতো যে ডেল, আচ্ছা তাহলে একবারই তুমি করবা, তুমি এখানেও চাইলে ভাগ করে নিতে পারো, এখানেও হচ্ছে তুমি চাইলে কি এভাবে ভাগ করে নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা তাহলে দেখো, তাহলে ডেল ডট আরটা কি হবে বলতো, এরকম না, ডিডি এক্স অফ, এই যে এইটা না cos 5t, হ্যাঁ cos 5t, আচ্ছা প্লাস প্লাস ডিডি ওয়াই অফ কত, ওয়াই কত, ওয়াই এর ক্ষেত্রে কত আছে sin 5t, sin 5t, তাই না, sin 5t। এখন তুমি যদি দেখো যে ভাইয়া, আচ্ছা আচ্ছা প্লাস কত আসতেছে ডিডি জেড অফ শূন্য, আচ্ছা কিছু নাই এখানে। তাহলে এবার দেখো তো এখানে এক্স আছে, এখানে এক্স কত নাই, ওয়াই আছে, এখানে ওয়াই নাই, তার মানে কি কনস্ট্যান্ট, তার মানে কত শূন্য, প্লাস কত শূন্য। তাহলে যেহেতু কি বলতো, যেহেতু ডেল ডট আর ইকুয়াল টু শূন্য, তার মানে কি সেটা সলিনয়েডাল, বুঝছো, তার মানে সেটা কি সলিনয়েডাল। ক্লিয়ার? তো এভাবে যদি চিন্তা করা যায়, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে একই দিনে এমসিকিউ এবং রিটেন দুইটাই হবে। হ্যাঁ একই দিনে এমসিকিউ এবং রিটেন দুইটাই হবে, ঠিক আছে, ওকে বুঝতে পারছো সবাই? ওকে, তো এভাবে একটু চিন্তা করবা। আচ্ছা এখন বলছে যে অবস্থান ভেক্টর আর এর ডাইভারজেন্স নির্ণয় করো, তাহলে এর ডাইভারজেন্স কি হবে রে, সেম ডিডি এক্স অফ কত, ডিডি এক্স অফ এক্স প্লাস কত ডিডি ওয়াই অফ ওয়াই প্লাস কত ডিডি জেড অফ টু, ডিডি জেড অফ টু, তার মানে কত আসবে বলো তো, 1 প্লাস 1 প্লাস কত 0, তার মানে কত 2। বুঝতে পারছো? তো ভাইয়া ভেক্টর ক্যালকুলাস থেকে, এই 2 কেন, হ্যাঁ আচ্ছা ভেক্টর ক্যালকুলাস থেকে এই জিনিসগুলো একটু ভালোভাবে মাথায় রাখবা, তাহলে কি হয়ে যাবে, ঠিক আছে, ওকে। এরপর আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, নদী নৌকা। হ্যাঁ নদী নৌকা, এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। নদী নৌকা, এই জায়গা থেকে তোমার রিটেন এমসিকিউ যে কোনো টাইপের প্রশ্নই আসতে পারে। আচ্ছা বলো তো নদী নৌকায় কার কার সমস্যা আছে, তোমরা একটু বলো তো, নদী নৌকায় কার কার সমস্যা আছে, বলো নদী নৌকায় কার কার সমস্যা আছে তারা একটু বলো, নদী নৌকায় কার কারো কি সমস্যা আছে নাকি সবাই পারো, বলো তো নদী নৌকায় কি কারো সমস্যা আছে নাকি সবাই পারো? যদি পারো তাহলে করাবো না, যদি সমস্যা থাকে তাহলে পড়াবো। দেখো নদী নৌকার ক্ষেত্রে জাস্ট আমরা একটু সিম্পলি চিন্তা করব। হ্যাঁ আমার হচ্ছে আচ্ছা প্রথমে হচ্ছে আমি হচ্ছে কি চাই, আমি লম্বভাবে আচ্ছা প্রথম যে আমার যে নদী নৌকার প্রথম ক্ষেত্রে আমাদের যে চিন্তাটা হচ্ছে এরকম, আচ্ছা হ্যাঁ দেখো প্রথম ক্ষেত্রে আমাদের যে চিন্তাটা হচ্ছে আমি সোজাসুজি পৌঁছাতে চাই, হ্যাঁ পৌঁছাতে চাই, এটা হচ্ছে আমার প্রথম কেস। দ্বিতীয় যে কেসটা হচ্ছে আমি সোজাসুজি যাত্রা করতে চাই। আচ্ছা প্রথমে হচ্ছে আমার নদী নৌকার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার, যে ভাই আমি চাই যে আমি সোজাসুজি, হ্যাঁ দেখো আমি আচ্ছা দেখো আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাদের সমস্যা নেই, আজকের পর থেকে ইনশাল্লাহ নদী নৌকা থেকে আমাদের কোনো ঝামেলা নাই। আচ্ছা দেখো নদী নৌকার ক্ষেত্রে ভাই আমি সোজাসুজি পৌঁছাতে চাই, এজন্য যা করা লাগে আমি করব। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আমি সোজাসুজি যাত্রা করতে চাই, যেখানে পৌঁছাই আমি যাত্রা করব সোজাসুজি। বিষয়টা এরকম দেখো যে ভাইয়া একটা গান ছিল না রে, আমার একটা নদী ছিল দেশের বাড়িতে নাকি, আচ্ছা দেখো তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমার এখানে একটা নদী আছে,
এই নদীতে আচ্ছা আমার আগে থেকে সবসময় এই দিকে ইউ বলতে হচ্ছে স্রোত চলতেছে আচ্ছা আমি পৌঁছাতে চাই সোজাসুজি তার মানে আমি চাই কি বলতো আমি চাই আমি এই সোজাসুজি আমি পৌঁছাবো ডাব্লু বেগে কি পৌঁছাবো আচ্ছা তাহলে আমি যদি এইভাবে যাত্রা শুরু করি তাহলে স্রোত অবশ্যই আমাকে ধাক্কা দিয়ে আমাকে চাপাই দিবে আমি সোজাসুজি যাইতে পারবো না তার মানে কি অবশ্যই একটা বড় কোণে যাব যেন কি স্রোত ধাক্কা দিয়ে আমাকে সোজায় বানায় তার মানে আমি কি করবো বলতো আমি যদি লম্ব বরাবর প্রস্থ বরাবর হচ্ছে কি বড় কোণে যাত্রা শুরু করি ভি বেগে যদি আমি ভি হচ্ছে নৌকার বেগে যদি আমি যাত্রা শুরু করি তাহলে কি করব আমি লম্বভাবে পৌঁছাই যাব আচ্ছা দ্বিতীয় যে কেসটা হচ্ছে এরকম আমি এরকম আমার এই জায়গা বরাবর আগে থেকেই ইউ চলতেছে আচ্ছা আমি এবার যাত্রা করছি ভি বেগে সোজাসুজি তাহলে আমি কোথায় পৌঁছাবো তার মানে এই দিকে আমি কোনো একটা বেগে পৌঁছাবো বুঝতে পারছো কেসটা কি তোমার কাছে ক্লিয়ার দেখো তো তার মানে ভাইয়া আমি যাত্রা করছি আলফা কোণে পৌঁছাইছি থিটা কোণে এই ক্ষেত্রে আমি কি করছি বলতো এই ক্ষেত্রে আমি যাত্রা করছি আলফা কোণে এবং কি বলতো ভাইয়া পৌঁছাইছি থিটা কোণে বুঝতে পারছো আচ্ছা এই দুটো হচ্ছে আমাদের মেইন কেস এই ক্ষেত্রে আমাদের যে দেখো এখন এই কনসেপ্টটাকে যদি আমরা বোঝার ট্রাই করি এই কনসেপ্টটাকে বলি আমরা যে দেখো তো প্রস্থ বরাবর যাচ্ছি এইটাকে বলা হচ্ছে কি ন্যূনতম আচ্ছা এটাকে বলা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার এটাকে বলা হয় ন্যূনতম দূরত্বে নদী পার এবং এই কনসেপ্টটাকে বলা হয় ন্যূনতম সময়ে নদী পার আচ্ছা তোমাদের উদ্দেশ্য ফিক্স দেখো ভাইয়া প্রথমে হচ্ছে তোমার উদ্দেশ্য দুইটা প্রথমে তুমি চাও আচ্ছা সমস্যা না ওটা একটু 10 মিনিট পরে শুরু করি এটা প্রথম ক্লাস তো শেষ করে দিই 5 মিনিট লাগবে আর আচ্ছা দেখো ভাইয়া আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি সোজাসুজি পৌঁছাতে চাই দ্বিতীয় জায়গায় উদ্দেশ্য হচ্ছে আমি সোজাসুজি যাত্রা করতে চাই আমি কোন দিকে পৌঁছে ডাজন্ট ম্যাটার তো এটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্য হ্যাঁ এই শেষ করতে যা লাগে আমি বুঝাই দেবো সমস্যা নেই ঠিক আছে তোমাদের বুঝাইতে যা লাগে ভাইয়া আমি তো আসি আমাকে নিয়ে তোমরা ভয় পাচ্ছ কেন তোমার ভাইয়া সবসময় তোমাদের সাথে আছে ওকে আচ্ছা তো এইখানে আমার কিছু জিজ্ঞাসা আছে আচ্ছা কিছু জিজ্ঞাসা আছে তোমার আমার কিছু জিজ্ঞাসা আছে হ্যাঁ আচ্ছা আমার কিছু জিজ্ঞাসা আছে এবং এই জিজ্ঞাসাগুলোই তোমার কি পরীক্ষার প্রশ্ন আচ্ছা আমার প্রথম যে জিজ্ঞাসাটা হচ্ছে দেখো আমার প্রথম যে জিজ্ঞাসা হচ্ছে কোশ্চেন 1 আমার প্রথম যে জিজ্ঞাসা কি আমি তো ভুলে গেছি আচ্ছা জিজ্ঞাসাটা হচ্ছে আমি কোন দিকে যাত্রা শুরু করব কোন দিকে যাত্রা শুরু করব আমার জিজ্ঞাসা 2 হচ্ছে কোন দিকে পৌঁছাবো কি হচ্ছে কোন দিকে পৌঁছাবো আমার জিজ্ঞাসা 2 হচ্ছে কোন দিকে পৌঁছাবো আচ্ছা আমার জিজ্ঞাসা 3 হচ্ছে আমি হচ্ছে কত বেগে পৌঁছাবো কত বেগে চলবো কত বেগে পৌঁছাবো আচ্ছা আমার জিজ্ঞাসা 4 হচ্ছে কত সময়ে পৌঁছাবো দেখো আমার জিজ্ঞাসা 4 হচ্ছে আমি কি কত সময়ে পৌঁছাবো আমার জিজ্ঞাসা 5 হচ্ছে কতটুকু পথ পাড়ি দিব হ্যাঁ কতটুকু পথ পাড়ি দেব বলে না কতটুকু পথ পাড়ি দিলে পাবো তোমার দেখা হ্যাঁ বলে না এরকম একটা গান আছে না আচ্ছা তো ভাইয়া দেখো আমার জিজ্ঞাসা কি ক্লিয়ার যে আমরা নদী নৌকা রিলেটেড আমি তোমাকে 5টা প্রশ্ন করব কোন কোন ক্ষেত্রে বলতে পারি আচ্ছা আমার ভেক্টর ক্লাস আমি পেইড বেসে যা করাইছি এখানেও তাই পড়াচ্ছি সমস্যা নেই একই জিনিস হ্যাঁ ওকে রনি ভাইয়ের ক্লাস আমার ক্লাসের পরে শুরু হবে তোমরা প্রস্তুতি নিয়ে নাও হ্যাঁ আমি আর 5-7 মিনিটের মধ্যে শেষ করব তারপরে আমাদের পেইড বেসের ক্লাস শুরু হয়ে যাবে ওকে দেখো ভাইয়া এখানে আমার উদ্দেশ্য হচ্ছে আমি সোজাসুজি পৌঁছাতে চাই
দ্বিতীয় যে উদ্দেশ্য হচ্ছে আমি কি সোজাসুজি যাত্রা করতে চাই, তো সোজাসুজি পৌঁছাতে চাই, এই ঘটনাটাকে বলি কি আমি ন্যূনতম দূরত্বে নদী পারাপার, এবং সোজাসুজি যাত্রা করতে চাই এই ঘটনাটাকে বলি কি ন্যূনতম সময়ে নদী পারাপার। বুঝতে পারছো? তো দেখো ভাইয়া এই জায়গার এখন আমরা এই জিনিসগুলো এবার একটু চিন্তা করি, এই জিনিসগুলো এবার একটু চিন্তা করি। দেখো এই জিনিসটা যদি একটু চিন্তা করি, দেখো তো ভাইয়া আমি কি চাই রে, আমি ন্যূনতম দূরত্বে পৌঁছাইতে চাই, তাহলে কোন দিকে যাত্রা শুরু করব? আচ্ছা আমরা সবাই ওই যে এখানে দিকের যে কথাটা বলি আমরা জানি না tan থিটা ইকুয়াল টু তাহলে কি ভি সাইন আলফা ডিভাইডেড বাই কি বলতো ইউ প্লাস ভি কস আলফা, তাই না? এই জায়গা থেকে আমরা যদি আসি যে ভাই যদি প্রস্থ বরাবর পৌঁছাই তার মানে কি থিটাটা আমার 90 ডিগ্রি, তাহলে কি হচ্ছে বলতো, তাহলে কি আমি বলতে পারি এটা এরকম যে যেহেতু tan 90 ডিগ্রি মানে কত, এই যে আলফা ইকুয়াল টু একবারে আমরা বলতে পারি যে আলফা ইকুয়াল টু কি কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি, তাই না? কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি, তাই তো? আচ্ছা এটা আমরা সবাই জানি। ওকে, এরপর এখানে দেখো তো ভাই আমি কোন দিকে যাত্রা শুরু করব, আর ম্যাথ করার দরকার আছে না, আমরা একবারেই বলতে পারি কি আলফা ইকুয়ালস টু আমার কি বলতো 90 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি কি আমি যাত্রা শুরু করব। এরপরে আসো আমি হচ্ছে কোন দিকে পৌঁছাবো বলো তো, আমি কোন দিকে পৌঁছাবো এখানে বলো তো, আমি পৌঁছাবো লম্ব দিক বরাবর না, তার মানে কি আমি থিটা ইকুয়ালস টু ডি রে কি 90 ডিগ্রি বা কি প্রস্থ বরাবর পৌঁছাবো। আচ্ছা এই ক্ষেত্রে আমি কোন দিকে পৌঁছাবো বলো তো, এই যে দেখো তো এই থিটা কোণে পৌঁছাবো না, তো আমি একটু আগে কি তোমাদের কি করাইছিলাম না একটা জিনিস যে এইদিকে ইউ চলতেছে এইদিকে ভি চলতেছে, তো এইটা যদি থিটা হয় তাহলে কি বলা যায় বলো তো, একবারই থিটা ইকুয়াল টু tan ইনভার্স লম্ব ভাগ ভূমি, তার মানে কত বলো তো ভি ভাগ ইউ না ভাইয়া বলো তো, ভি ভাগ ইউ। বুঝতে পারছো? ওকে এরপর আমি বলছি কত বেগে পৌঁছাবো, এই ক্ষেত্রে কি বলতো কত বেগে পৌঁছাবো। আচ্ছা বিষয়টা দেখো তো ভাইয়া যে সেম জিনিস ইউভি লম্বভাবে কাজ করতেছে, তাহলে ডাব্লুটা কি এরকম না, তাহলে দুইটা ভেক্টর যখন লম্বভাবে কাজ করে এদের লব্ধিটা কি ডাব্লিউ ইকুয়াল টু বলতো রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার না, ইউ স্কয়ার প্লাস কি ভি স্কয়ার। বুঝতে পারছো? ওকে আচ্ছা এরপর দেখো তাহলে এইখানে আমি কত বেগে পৌঁছাবো, তাহলে মানে মনে রাখবা এইখানে আমার বেগটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার কি বলতো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ আচ্ছা এখন আমি কত সময় পৌঁছাবো, জাস্ট মনে রাখবা যে সময়টা সব সময় টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, সব সময়টা ভি সাইন আলফা, এক্ষেত্রেও আমার টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। বুঝতে পারছো? ভি সাইন আলফা। ওকে এরপরে হচ্ছে আমি কতটুকু পথ পাড়ি দিব, হ্যাঁ বলো কতটুকু পথ পাড়ি দিব, এই বিষয়টা একটু মাথায় রাখবা যে আমরা কি কতটুকু পথ পাড়ি দিব। সবসময় মনে রাখবা যে ভাইয়া আমার পাড়িতীয় পথ যদি এস হয় সেটা সবসময় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা মাথায় রাখবা। এক্ষেত্রে আমার কি এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা মাথায় রাখবা। আচ্ছা এই জায়গায় আমাদের ওই যে ন্যূনতম দূরত্বে বা প্রস্থ বরাবর যাওয়ার সময় এখানে x ইকুয়াল টু আসতেছে 0, হ্যাঁ x ইকুয়াল টু 0। আচ্ছা তো এইখানে মনে রাখবা এই জায়গায় আমাদের x ইকুয়াল টু আসবে, দেখো x ইকুয়াল টু কি আমরা বলতেছি কি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তো ভাইয়া পার বরাবর বেগ কত u আর সময় কত t, তাহলে এবার আসো তো এই টিটা সাইন এই আলফাটা কি বলতো 90 ডিগ্রি না, এই আলফাটা কি বলতো ভাইয়া 90 ডিগ্রি, তার মানে একবারে বলতে পারি কি ডি ভাগ ভি, এটাকে বলে কি টি মিনিমাম, হ্যাঁ সর্বনিম্ন সময় কত এইটা আমরা বের করতে পারি। আচ্ছা তো আমরা বলতে পারি কি বলতো ভাইয়া এক্স হচ্ছে ইউ ডিভাইডেড বাই কি টি ভাগ ভি, এই এক্সটা বসাই দিবা কি তুমি অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবা। বুঝতে পারছো সবাই? বলো তো এই জনগণ বুঝতে পারছো? দেখো ভাইয়া আমি এখানে নদী নৌকা রিলেটেড যে কনসেপ্টগুলো তুলে আনছি, আপনি যদি এই কনসেপ্টগুলো বুঝেন আশা করি কি আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ আশা করি আর কিচ্ছু লাগবে না। নদী নৌকা নিয়ে আজীবন মানে আজীবন অ্যাডমিশনে অন্তত ভার্সিটি অ্যাডমিশনে সকল প্রশ্নই কি আপনি পেরে যাবেন। ঠিক আছে? ওকে উপরে থাকে না কেন ভাই, যার সাথে কোন থাকে সে উপরে থাকে না কেন? আচ্ছা আচ্ছা কোথায় কোথায় বলো তো, বুঝি নাই। তোমার ওই যে যার সাথে কোন থাকে সে মানে তুমি কোন কেসটা বললা বলো তো, কোন কেসটা বলছো বলো তো, যে এই কেসটা যে ভাইয়া এই যে এইটা হচ্ছে থিটা,
তাহলে এইটা হচ্ছে এই দিকে কি কাজ করতেছে ভি, এইদিকে ইউ, তাহলে ওই যে ভি ভাগ ইউ, tan ইনভার্স ভি ভাগ ইউ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, লম্ব ভূমি, লম্ব ভাগ ভূমি, এটা দিয়ে চিন্তা করবা, ঠিক আছে? লম্ব ভাগ ভূমি এটা দিয়ে চিন্তা করবা, ঠিক আছে? ওকে, তো ভাইয়া আশা করি আমি হচ্ছে, হ্যাঁ বুঝছো সবাই? ওকে ঠিক আছে। এখন আমি নদী নৌকা রিলেটেড যা পড়াইছি এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের, আচ্ছা একটু বড় করে দেই, আমাদের এরপর একটু পেইড বেসে ক্লাস আছে তো, হ্যাঁ আচ্ছা, তো মোটামুটি আমি যা পড়াইছি ভাই ভেক্টর, এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, সবাই একটু এই হোমওয়ার্কটা বাসায় কইরো, বাসায় করে নদী নৌকা রিলেটেড প্রবলেমগুলা এই হোমওয়ার্ক করে তোমরা একটু সলভটা কি আমাদের আমাদের হচ্ছে তোমরা গ্রুপে দিতে পারো, তোমরা আমাদের গ্রুপে একটু পোস্ট করো, ঠিক আছে? এই ভেক্টর কি ক্লিয়ার কি না বুঝছো? তো ভাইয়া ঠিক আছে, সবাই ভালো থাকবা। দেখো আমি আজকে যেভাবে ক্লাস নিলাম আমাদের প্রতিটা চ্যাপ্টারের উপর, প্রতিটা হচ্ছে কি বলে, প্রতিটা সাবজেক্টের উপরে ঠিক ভাইয়েরা যথেষ্ট গুরুত্ব সহকারে, ফ্রি বলতে যে গুরুত্ব দিবে না বিষয়টা এরকম না, তোমরা যদি অন্তত গুরুত্ব দিও আমাদের ক্লাসগুলো করো, আশা করি তোমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো অ্যাডমিশনে তোমরা যথেষ্ট উপকৃত হবা, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকবে, সবাই একটু বন্ধু বান্ধবদের জানাইও যে আমরা এরকম একটা ভালো প্রোগ্রাম চালাচ্ছি। তো আল্লাহ সবার স্বপ্ন পূরণ করুক, সবাই ভালো থেকো, ভাইদের জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম।